তো চ্যাপ্টার 3 এর মধ্যে অবভিয়াসলি আমরা জানি যে আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটাকে আমরা বলি হলো কি স্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো কি এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে ইম্পর্টেন্ট বিট আর কি, আর একটা হলো কি এলএসবি, তাই না, যেটা হলো কি লিস্ট বা সবচেয়ে কম সিগনিফিকেন্ট বিট। তাহলে এই জায়গার মধ্যে আসলে দেখি আমরা যে কোনটা আমাদের এমএসবি আর কোনটা হলো কি আমাদের এলএসবি। তাহলে আমাদের যে রাইট মোস্ট ডিজিট মানে সবচেয়ে ডান দিকে যেটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো কি আমাদের, সেটাকে বলতে পারি হলো আমাদের ক্ষেত্রে হলো তোমার এটাকে বলতে পারি আমাদের এলএসবি, তাই না, লিস্ট সিগনিফিকেন্ট বিট বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর সবচেয়ে যে আমাদের বামে থাকতেছে বা লেফট মোস্ট যে আমাদের ডিজিটটা সেটাকে আমরা কি বলতে পারি এমএসবি। ওকে, তার কারণটা হলো কি বলতো, এটা তো অবশ্যই আমরা জানি অ্যাকচুয়ালি। এখন তুমি চিন্তা করো 1125 এর বদলে যদি আমাদের 1126 হয় তাহলে নাম্বারটা কি খুব বেশি চেঞ্জ হচ্ছে? অল্প একটু চেঞ্জ হচ্ছে। বাট যদি 1125 এর বদলে যদি 2125 হয় তাহলে হিউজ একটা চেঞ্জ আসতেছে না? এই জন্য আমরা বলি এমএসবি যদি চেঞ্জ করা হয় তাহলে আমাদের একটা হিউজ চেঞ্জ আসে। ওকে, তো এখন আসো একটু জিনিস যদি আমরা একটু বলি যে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, যে আমাদের নাম্বারের কনভার্সন। মানে তোমরা তো যারা আমরা আইসিটি নিয়ে পড়াশোনা করছি এতদিন পড়ে আসছি, আমরা জানি যে সবখানে এরকম কোশ্চেন আমরা ফেস করে আসছি, এই নাম্বার সিস্টেম থেকে ওই নাম্বার সিস্টেম আমাকে কনভার্ট করে দাও, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই কনভার্সনগুলো। তাহলে অবশ্যই বুঝতেছি এটা হলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে এখন দেখা যাক বিষয়টা কিরকম আমাদের হতে পারে, যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি, অথবা হলো কি আমাদের অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, অথবা হলো কি আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, বা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই কনভার্সনগুলো অ্যাকচুয়ালি। এখন আমরা তো জানি যে একটা নাম্বার সিস্টেমের মধ্যে কয়টা ডিজিট থাকে সেটাকে আমরা বলি সেই নাম্বার সিস্টেমের বেজ, তাই না? এবং আমরা তো জানি যে আমাদের দশমিকের বেজ হলো কত? 10, রাইট? আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস কত? 16। আমাদের বাইনারির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা পরিচিত, তাই না, 0 আর 1, তাহলে সেক্ষেত্রে আমাদের বেস কত? 2। অক্টালের ক্ষেত্রে আমাদের বেস হলো কত? 8, রাইট? তাহলে আমাদের প্রথম যে টার্গেট থাকবে সবগুলো কি বলতো, যে এই কনভার্সনগুলো কমপ্লিট করতে পারা, যে আমি দশমিক থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যেতে পারি, যে কোনো নাম্বার সিস্টেম থেকে দশমিকে আসতে পারি, তাদের নিজেদের মধ্যে আমি কনভার্সনগুলো কমপ্লিট করতে পারি। ওকে, তাহলে চলো প্রথমে আমরা কোন কাজটা করতে পারি, যদি আমরা ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাহলে কি করা যেতে পারে? জিনিসটা তো খুবই সহজ, আমরা অনেকবার নিশ্চয়ই করে আসছি এতদিনে, তাই না? তাহলে এখন আবার সেম কাজগুলোই করবো, কি আমরা জাস্ট বেস বা ভিত্তি সেটা দিয়ে আমরা ভাগ করতে থাকি। কখন? যখন জিনিসটা হলো আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে। দেন হলো আমরা কি করতে থাকি, ভাগশেষগুলো লিখে থাকি। আর অবশ্যই আমাদের যদি ডেসিমাল হয় তাহলে ভাগশেষগুলোকে 0 আর 1 হবে, আর যদি অক্টাল বা হেক্সাডেসিমাল হয় তাহলে একটু ভিন্ন রকম হবে, রাইট? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাজ্য সেটা শূন্য না হচ্ছে আমরা ভাগ করতে থাকবো, আর যদি দেখি শূন্য হয়ে গেছে দেন ভাগ করা শেষ। দেন হলো কি আমরা ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সেই ক্রমে আমরা লিখবো, রাইট? এটা হলো কোন পার্টের ক্ষেত্রে? পূর্ণাংশের ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কাজটা কি করি এটা একটু পরে দেখি, আগে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখে নিই, কারণ এই টাইপের জিনিসপাতি এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের একটু দ্রুত করার চেষ্টা করা উচিত। ওকে, তাহলে এবার আসো ডেসিমাল, সেটা হলো কি 98, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। 98, রাইট? সো এখন যদি আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে আমাদের অ্যানসারটা? 49। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের কোনো ভাগশেষ থাকতেছে? না, আমাদের কোনো ভাগশেষ থাকতেছে না। তো আমাদের ভাগশেষ হলো কত? 0, রাইট? কুল। নেক্সট তুমি চিন্তা করো, আমরা যদি আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত আসতেছে? আমাদের আসবে হলো কত? 24, 24 দুগুণে 48, বাট আমাদের হলো এক কি থাকতেছে? ভাগশেষ থাকতেছে, রাইট? আমি যদি আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করি, কেন 2 দিয়ে ডিভাইড করতে থাকতেছি? কারণ কি আমাদের বাইনারির ক্ষেত্রে বেস কত? বাইনারির ক্ষেত্রে আমাদের বেস হলো 2, রাইট? এখন আমরা যদি চিন্তা করি তাহলে কত আসবে এই ক্ষেত্রে? 12, 12 দুগুণে 24, বাট আমাদের কোনো ভাগশেষ আছে? না, আমাদের কোনো ভাগশেষ নেই, আমাদের ভাগশেষ হলো 0, রাইট? ওকে, এখন আমরা যদি আবার এই সেম কাজটা করতে থাকবো, আমরা 2 দিয়ে ডিভাইড করতেছি, আমাদের আসতেছে হলো কত? 6, আমাদের কোনো ভাগশেষ আছে? না, ভাগশেষ হলো 0। সেম 2 দিয়ে যদি আমি ভাগ করতে চাই আমাদের আসবে 3, আমাদের কোনো ভাগশেষ নেই, সো ভাগশেষ হলো 0, নাইস, রাইট? এখন আমি যদি আবার জিনিসটাকে চিন্তা করি, আমি যদি 3 কে 2 দিয়ে ডিভাইড করতে চাই আমাদের ভাগফল কত আসে? 1, তাই না? ওকে, বাট কথা হলো আমাদের ভাগফল যদি 1 আসে আমাদের ভাগশেষ কিন্তু 1 থাকতেছে, কারণ কি 2 1 কে 2 আর 1 আমাদের কি কম আছে, রাইট? এখন আমাদের স্টিল কিন্তু 0 হয় নাই। সো আমি যদি আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করতে চাই দেন ইট উড বি লাইক কত? 0, কারণ 2 তো কি 1 কে তো ভাগ করতে পারে না, রাইট? তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষ থাকতেছে 1। সো আমরা যদি এখন নিচ থেকে উপরের দিকে যদি যেতে চাই তাহলে আমাদের নাম্বারগুলোকে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাদের কত আসবে? 1 1 0 0 0 1 0। এটাকে আমি কি বলতে পারি? আমাদের বাইনারি নাম্বারটা, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা হলো, যদি আমরা একটু স্মার্ট হই বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে, তাহলে কি আমরা এই এত কষ্ট করা ছাড়াও কি আমরা জিনিসটাকে সহজে করতে পারি না? আমরা একটা ছোটখাটো একটা ট্রিক্স দেখার চেষ্টা করি। কিরকম? আচ্ছা, যেহেতু এটা হলো বাইনারি নাম্বার মানে অবশ্যই কি এটাকে 2 এর পাওয়ার হিসেবে লেখা যেতে পারে, রাইট? আমরা জানি 2 টু দি পাওয়ার 0 মানে কত বলতো? 1, রাইট? 2 টু দি পাওয়ার 1 মানে হলো কত? 2। 2 টু দি পাওয়ার 2 হলো কত? 4। 2 টু দি পাওয়ার 3 হলো কত? 8। 2 টু দি পাওয়ার 5 হলো কত? 16। 2 টু দি পাওয়ার 6 হলো কত? 32। 2 টু দি পাওয়ার তোমার 0 1 2 3, আচ্ছা এটাকে আমি ভুল করে 5 লিখে ফেলছি, সরি। ওকে, সরি, 2 টু দি পাওয়ার 4 হলো 16, 2 টু দি পাওয়ার 5 হলো 32 এন্ড 2 টু দি পাওয়ার 6 হলো 64। এখন আমরা চেষ্টা করব যে এখানকার কোন কোন নাম্বারগুলোকে যদি আমি যোগ করলে সেটা হলো আমাদের 98 হবে, তাহলে কিন্তু আমি আমার বাইনারি নাম্বারটা পেয়ে যাচ্ছি। কিরকম? আমার লাগবে হলো কত? 98। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমি 98 এখান থেকে কিভাবে বানাতে পারি? আমি যদি 64 আর 32 এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে কত আসে? 64 আর 32 অ্যাড করলে আমাদের আসে হলো 96। আমাদের স্টিল 2 লাগে, তাহলে এখানে আমি কি 16 নিলে হচ্ছে না, 8 নিলে হবে না, 4 বা 1 নিলেও হচ্ছে না, বাট আমি যদি 2 নিয়ে নেই 96 আর 2 অ্যাড করলে কত হচ্ছে? 98, রাইট? তাহলে আমি যদি 64 32 আর 2
এই তিনটা নাম্বারকে যদি আমি অ্যাড করি বা যোগ করি তাহলে কিন্তু আমি 98 পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট কি করলেই হচ্ছে বলতো? তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এইগুলোতে আমি 1 দিই আর বাকি ঘরগুলোকে যদি আমি 0 দিই তাহলে কিন্তু আমি আমার বাইনারি নাম্বারটা পেয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং, রাইট? তাই না? এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে আরো সহজে কমপ্লিট করে ফেলতে পারতেছি। তো এইটা তোমরা একটু খেয়াল রাখতে পারো, বিশেষ করে এমসিকিউ করার ক্ষেত্রে বড় নাম্বারকে যদি আমাদের বাইনারি করা লাগে উই ক্যান লুক ইট। ওকে, এটা হলো 98। ওকে, তাহলে আমরা অবভিয়াসলি এখন ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর সেটা আমরা পারি। এখন যদি আমরা একটু সামনের দিকে প্রসিড করি, তাহলে এখন যদি আমাকে কেউ বলে 1410 এটা হলো কি আমাদের একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। এটা কিন্তু কুইকলি বলা যায় কিরকম ভাবে? আমরা কিন্তু জানি আমাদের যদি 4 বিট ধরে হিসাব করি 4 বিটে ম্যাক্সিমাম কত চলে আসে বলতো? 4 বিটে আমাদের ম্যাক্সিমাম চলে আসে বলা যেতে পারে কত? 15, তাই না? ওকে, তাহলে 15 যদি হয় হলো আমাদের কত? 1111, তাহলে ঠিক তার আগেরটা কত আসবে আমাদের? 1110, রাইট? সো আমাদের आंसर হবে কি সি, বা যেটা হলো 1110। মানে তুমি অনেক ফাস্ট ক্যালকুলেশন করাও কিন্তু আমাদের ক্ষেত্রে পসিবল। ওকে, কুল। নেক্সট যদি আমরা একটু সামনের দিকে যাই, এখন আমাদের যদি ভগ্নাংশ থাকতো তাহলে আমরা কি করতাম? সেই ক্ষেত্রে আমরা কি বেস দ্বারা গুণ করতাম, এন্ড এই সেম কাজই আমি করতে থাকতাম যতক্ষণ পর্যন্ত আমাদের সেটা কি না হচ্ছে, সম্পূর্ণ ভগ্নাংশটা শূন্য না হচ্ছে, রাইট? আর সেক্ষেত্রে আমরা কি করি? পূর্ণাংশগুলোকে সেক্ষেত্রে উপর থেকে নিচে আমরা সাজায় লিখি, রাইট? আচ্ছা, সরাসরি আমরা উদাহরণটা দেখা শুরু করি। আচ্ছা, সেম জিনিস 98.75 এটা হলো কি আমাদের ডেসিমালে আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। বাট ইন্টারেস্টিং বিষয় 98 তো আমরা আগে কমপ্লিট করে আসছি, তাই না? তাহলে এখন যদি আমি শুধুমাত্র 0.75 কে করে ফেলি তাহলেই হয়ে যাচ্ছে। কারণ কিছুক্ষণ আগে আমি যখন দেখে আসছিলাম আমাদের 98 যেটা ছিল আমাদের 10, এটাকে আমরা কত জানি বলতেছিলাম? এক্ষেত্রে আমাদের ছিল 11000010, রাইট? ওকে, তাহলে আমাদের যদি 0.75 কে যদি এখন আমরা হিসাব করা শুরু করি। ওকে, তাহলে এখন যদি আমি লিখি 0.75, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব? 2 দিয়ে। সো ইট উড বি লাইক 2, তাহলে আমাদের অ্যানসারটা কত আসতেছে? 1.50। তাহলে 1.50। তাহলে এখন যদি আমাদের 1.50 হয়, এখন যদি লক্ষ্য করি 1 তো পূর্ণ সংখ্যা, আমাদের তো এটাকে মাল্টিপ্লাই করা লাগতেছে না। তাহলে আমি 0.50 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। করলে আমাদের কত আসতেছে? 1 বা 1.0। তাহলে আমাদের দেখতেছি এই জায়গায় কিন্তু 0 আমরা পেয়ে গেছি। তাহলে কি এখন আমরা যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো আমরা নিয়ে নিই, 1 আর 1 নিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটা অ্যাকচুয়ালি কি আসবে? 98.75। এটাকে কত লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে হলো 11000010 দশমিকটা দেন হলো 11, রাইট? নিশ্চয়ই আমরা সবাই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার আগে থেকেই, বাট এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখা যেতে পারে, কারণ এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের কোশ্চেনগুলো আসবে, তাই না? ওকে, বাট জিনিসগুলো অত্যন্ত সহজ। এখন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, বাট এখানে আমি বলতেছি অক্টালে প্রকাশ করতে চাই, তাহলে শুধুমাত্র তো বাইনারি ইম্পর্টেন্ট না, অক্টাল বা হেক্সাডেসিমাল আমাদের আসতে পারে, রাইট? তাহলে অক্টালের ক্ষেত্রে সেম জিনিসটা যদি আমি করা শুরু করি, এই 10টাকে আমি কি করব? ডিভাইড করতে থাকবো। আসা শুরু করি, বাট কত দিয়ে? 8 দিয়ে, যেহেতু অক্টাল নাম্বার। সো 8 দিয়ে যদি করতে চাই তাহলে আমাদের বিষয়টা কিরকম আসবে? একবার আমি যদি ডিভাইড করতে চাই তাহলে কত আসতেছে? 1, 8 একে 8, বাট স্টিল আমাদের 2 কি থাকতেছে? অবশিষ্ট থাকতেছে। সো আমাদের ভাগশেষ হলো 2। এগেইন আমি যদি তোমার কি করতে চাই? 8 দিয়ে ডিভাইড করতে চাই, দেন 8 তো 1 এর মধ্যে যাবে না, সো ইট উইল বি 0। দেন আমাদের কত থাকতেছে এই জায়গায়? ভাগশেষ 1। তাহলে আমাদের সংখ্যাটা কত আসতেছে? 12, রাইট? তো এইটুকু আসতেছে হলো 12, কারণ আমরা এখানে নিচ থেকে উপরের দিকে যাব। দেন আমি দশমিকের ক্ষেত্রে যদি যেতে চাই তাহলে কত আসবে? এটাকে যদি আমি 0.0625 কত দিয়ে মাল্টিপ্লাই করব? 8 দিয়ে, তাই না? তাহলে এখন যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করা শুরু করি তাহলে আমাদের প্রথমে আসবে 0.5000 এটা। তাহলে আমি এখান থেকে 0 পেয়ে গেছি। তাহলে আমি 0.5 কে যদি এখন আমি আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করি, 0.5 কে, তাহলে আমাদের কত আসবে? 4, রাইট? তাহলে এই যে 4, এই পাশে কিন্তু আমাদের 0 চলে আসছে। তাহলে আমি যদি এখন পূর্ণ সংখ্যাগুলো নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের উপর থেকে নিচের দিকে নিতে হবে। তাহলে আমরা যদি বলি আমাদের সংখ্যাটা কত আসতেছে? 10.0625 ডেসিমাল। তাহলে অক্টালে আমাদের জিনিসটা কত আসবে? 12.04। এটা হলো আমাদের অক্টাল নাম্বারটা, রাইট? তাহলে আমরা কি করতে পারি এখন? আমাদের ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে ইজিলি আমরা কনভার্টগুলো করে ফেলতে পারি। এটা একটু খেয়াল রেখো সবাই, কেমন? ওকে, এখন হলো আমরা যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে ব্যাক করতে চাই তাহলে আমরা জিনিসগুলো কি করব? কারণ আমরা তো কিছুক্ষণ আগে এরকম একটা সিস্টেম কিছুটা দেখে আসছি, তো সেটা আমরা আরেকবার একটু রিক্যাপ করব। এখন একটা জিনিস খেয়াল রাখবো যে এইটার এলএসবি থেকে শুরু করে এমএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে আমরা বেস টু দি পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে থাকবো। কিরকম একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হলো আমরা যে গুণফলগুলো নিচ্ছি সেগুলোকে আমরা জাস্ট যোগ করে ফেলবো। বিষয়টা কিরকম হতে পারে আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ওকে, এটা হলো আমাদের বাইনারি, সেটাকে আমরা কি করব? ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাই প্রত্যেকটা ঘরকে আমরা একটা পজিশন হিসেবে চিন্তা করি। যেমন কিছুক্ষণ আগেই দেখলাম সবার কি এলএসবিটাকে আমরা কি বলি? 0। তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের কত আসতেছে বলো তো? এটা হলো আমাদের 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, রাইট? তাহলে আমি যদি ডানে যেতে চাই দশমিকের ডানে, তাহলে এই ক্ষেত্রে কত আসে? -1, এটা হলো -2, এটা হলো -3, রাইট? তাহলে এখন আমি যদি এই সংখ্যাটাকে যদি ডেসিমালে যদি আমি কনভার্ট করতে চাই, আমরা তো জানি বাইনারির ক্ষেত্রে আমাদের বেস কত? 2, তাই না? তাহলে আসা শুরু করি। তাহলে আমরা কি করব? 1 × 2 টু দি পাওয়ার 4 প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে জাস্ট জিনিসগুলোকে আমরা বসাই দিচ্ছি। দেন প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস, এটা কিন্তু 0, রাইট? আমি সরাসরি 0 লিখলেই হচ্ছে। তারপর যদি খুব ইচ্ছা করে তাহলে তুমি লিখতেই পারো 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস আমাদের কত আসতেছে? 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস হলো আমাদের কত? 1 × 2 টু দি পাওয়ার 0, মানে 1, শুধু 1 লিখলেই হচ্ছে, প্লাস
1 ইন্টু টু টু দি পাওয়ার -1 প্লাস হলো আমাদের 0 ইন্টু টু টু দি পাওয়ার -2, সরাসরি 0 লিখলেই হচ্ছে, প্লাস হলো 1 ইন্টু টু টু দি পাওয়ার -3। এন্ড সবগুলো যদি আমি ক্যালকুলেটরে বসে যদি আমি যোগ করে ফেলি, তাহলে যে সংখ্যাটা আমরা পাচ্ছি, তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে বলতো, আমি আমাদের এই সংখ্যাটার ডেসিমাল নাম্বারটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা সবাই যোগটা করে ফেলতে পারবো। এক্ষেত্রে তার জাস্ট ক্যালকুলেটরে বসালে আমরা আমাদের যোগফলটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে ওকে, এখন হলো আমাদের জন্য যে জিনিসটা একটু কঠিন লাগে অনেকের কাছে, বাট সেটা হলো বেশি সহজ অ্যাকচুয়ালি, সেটা হলো কি ডেসিমাল ব্যতীত অন্যান্য সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো কিরকম। বাট আমরা জানি যে আমি হেক্সাডেসিমাল থেকে সরাসরি আমি অক্টালে যেতে পারি না, তাহলে আমি দুইটা নাম্বার সিস্টেমের সাহায্য নিতে পারি। একটা হলো কি আমি হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করে, তারপরে বাইনারি থেকে আবার অক্টালে যেতে পারি, বা হলো আমি বাইনারির বদলে ডেসিমাল ইউজ করতে পারি। তাহলে এই ডেসিমাল বা বাইনারি এই দুটাকে মধ্যবর্তী নাম্বার সিস্টেম হিসেবে ব্যবহার করে আমরা অন্যান্য নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো কমপ্লিট করতে পারি, রাইট? ওকে, তাহলে আসো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসো আগে আমরা এইটা কমপ্লিট করতে পারি কিনা দেখি, যে আমি অক্টাল থেকে কিভাবে বাইনারি করব। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের অক্টালের ক্ষেত্রে বেস কত 8, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস কত 16, তাই না? তাহলে এখন যদি আমরা জিনিসটা চিন্তা করি, আমরা তো জানি 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, আর 2 টু দি পাওয়ার 4 মানে হলো কত 16। তার মানে হলো আমি যদি 3টা করে বাইনারি বিট একসাথে রাখি, সেটাকে আমি কিসে কনভার্ট করতে পারি, একটা অক্টাল নাম্বারে। আর আমি যদি 4টা করে বাইনারি বিট একসাথে রাখি, তাহলে আমি সেটাকে কিসে কনভার্ট করতে পারবো, হেক্সাডেসিমাল নাম্বারে, রাইট? ওকে, তাহলে আসো এই ক্ষেত্রে যদি আমরা জিনিসগুলোকে শুরু করি, কিভাবে করা যেতে পারে। তাহলে এখন প্রত্যেকটার জন্য যেহেতু এটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারি করতে গেলে কয়টা করে আমাদের বিট লাগবে, 3টা করে বাইনারি বিট লাগবে। আসো শুরু করি। প্রথমে 2 এর জন্য আমরা কত নিতে পারি, 2 কোথায় আমাদের, এই তো 2 হলো কত 0 1 0, অ্যাকচুয়ালি 1 0, 3 বিট নিতে গেলে 0 1 0, সো ইট উড বি লাইক 0 1 0। নেক্সট আমি যদি 4 নিতে যাই কত আসবে, 1 0 0। আবার যদি 3 নিতে যাই 0 1 1। ওকে, দেন আমি যদি এটাকে দশমিকের জায়গায় বসে গেল, প্রবলেম তো নেই। নেক্সট আমি যদি 3 নিতে যাই, আবার সেম 0 1 1, সো 0 1 1। আমি যদি 2 নিতে যাই, তাহলে আমাদের কত আসতেছে 0 1 0 0 1 0। তাহলে লাস্টের 0 না রাখলেও হচ্ছে, ফার্স্টের 0 না রাখলেও হচ্ছে, আমরা আমাদের নাম্বারটাকে অ্যাকচুয়ালি কি বলতে পারি, 1 0 1 0 0 0 1 1 দশমিক 0 1 1 0 1। আচ্ছা, আমরা আমাদের বাইনারি নাম্বারটা পেয়ে গেলাম, ইজি, রাইট? ওকে, এখন যদি আমরা কি করতে চাই, সেম টাইপের একটা জিনিসকে যদি আমরা কি করতে চাই, এখন আমরা বাইনারি করতে চাচ্ছি, বাট কোনখান থেকে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম থেকে। তো এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে আসো এই ক্ষেত্রে আমরা কি করি, কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখলাম, যদি আমাদের কয়টা করে বিট নেওয়া লাগবে হেক্সাডেসিমালের জন্য, একটা হেক্সাডেসিমালের জন্য 4টা করে বাইনারি বিট আমাদের দরকার, রাইট? তাহলে চলো আমরা জিনিসগুলো শুরু করি। আচ্ছা, এখন যদি আমাদের 2 চিন্তা করি, 2 হলো কত 1 0, আর আমি যদি 4টা করে বিট রাখতে চাই, তাহলে এটা কত হবে 0 0 1 0, তাহলে 0 0 1 0, রাইট? এখন আমি যদি বি এটা চিন্তা করি, বি হলো কত আমাদের, অ্যাকচুয়ালি সেটা 11 হয়ে যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 1 0 1 1, সো ইট উড বি লাইক 1 0 1 1। নেক্সট আমাদের এ কত আসতেছে 1 0 1 0 1 0 1 0। ওকে, সো আমাদের দশমিক পয়েন্ট। নেক্সট আমি যদি এ আর সি চিন্তা করি, এ সেম 1 0 1 0, আর সি হলো কত আমাদের 1 1 0 0 1 1 0 0। ওকে, তাহলে আমি যদি এটাকে বাইনারিতে লিখতে চাই, তাহলে আমি জাস্ট এই জিরোগুলো তো খুব একটা ম্যাটার করতেছে না, তাই না? মানে দশমিকের আগের যে সবার লেফট সাইডের জিরোগুলো আর দশমিকের পরের জিরোগুলোকে যদি আমি সংখ্যা হিসেবে লিখি, তাহলে এটা হবে 1 0, আচ্ছা 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 1 0 1 1। সো এটা হলো কি আমাদের 1 0 1 1। আচ্ছা আচ্ছা, এটা হলো তাহলে কি আমাদের বাইনারি নাম্বারটা। ওকে, তাহলে যেহেতু আমরা এই কনভার্সনগুলো পারি, তাহলে হোপফুলি পরীক্ষায় যদি আমাদের কনভার্সনগুলো আসে, কনভার্সনগুলো আমরা কি ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো, তাই না? কারণ এখান থেকে দেখা গেছে আমাদের এমসিকিউ আসতে পারে, গ নাম্বারের কোশ্চেনগুলো আসতে পারে, তাই না? ওকে, এখন হলো আমাদের এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি যোগ আর বিয়োগগুলো, তাই না? আসলে গুণ আর ভাগ তো আসলে কি সাম কাইন্ড অফ যোগ বিয়োগই, তাই না? তাহলে এখন যদি জিনিসটা আমরা দেখি যে আমরা নর্মাল যোগটা কিরকম করতাম, সেক্ষেত্রে 5 আর 7 যোগ করলে আমাদের আসতে হলো 12। বাট যেহেতু আমাদের বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র 1 আর 0 থাকতেছে, সেক্ষেত্রে যোগগুলো আমরা কিভাবে করি, কারণ আমরা বাইনারির ক্ষেত্রে তো 1 আর 1 যোগ করলে বলতেছি 10, আসলে তো 10 না 1 0, কারণ 1 0 হলো কি আমাদের বাইনারিতে 1 0 মানে ডেসিমালে 2, রাইট? ওকে, তাহলে আসো এই ক্ষেত্রে আমরা যোগটা কিভাবে করতাম, এক আর এক যোগ করলে আমাদের আসতে হলো কত 2, আসলে 2 মানে কত 1 0, আমি শুধুমাত্র কি 0 রাখতাম, আমাদের হাতে থাকতো যেটাকে আমরা বলতাম কি ক্যারি, ক্যারি কত আমাদের 1। এই জায়গায় যদি এখন আমি 1 নেই, সেম 1 আর 1 যদি আমি অ্যাড করতে যাই কত আসবে 2, মানে 1 0, তো 1 0 আমি এখানে বসাবো কত 0, হাতে স্টিল থাকতেছে কত 1, সো আমার কাছে স্টিল ক্যারি আছে 1। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, আর 3 এর বাইনারি কত 1 1, এই জায়গায় বসাচ্ছি হলো 1, আর আরেকটা 1 বাকি থাকতেছে, সেই 1টা আমাদের এই জায়গায় বসে যাচ্ছে। ওকে, সো এইভাবে আমরা কি করি অ্যাকচুয়ালি বাইনারির যোগগুলো কমপ্লিট করে থাকি। ওকে, তো এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা যখন এই জিনিসটাকে কমপ্লিট করতে যাই, তাহলে আমরা কি করি, যে আমাদের যদি শুধুমাত্র পজিটিভ দুটো নাম্বারকে অ্যাড করতে বলে কোনো প্রবলেম না, বাট আমরা যদি নেগেটিভ নাম্বার অ্যাড করতে যাই বা নেগেটিভ নাম্বার, আমি যদি কোনো একটা নাম্বারকে বিয়োগ করতে যাই, আসলে আমরা কি জানি আমাদের কম্পিউটার শুধুমাত্র কি যোগের হিসাবে কাজ করে, তাই না? মানে শুধুমাত্র অ্যাডিশনগুলো মেইনলি করে থাকে। যদি শুধুমাত্র অ্যাডিশনগুলো মেইনলি করে থাকে, তাহলে আসলে সে কি করে একটা নাম্বারকে মাইনাস করে, দেন মাইনাস থেকে সে যোগ করে। যেমন আমাকে যদি কেউ কখনো বলে যে 7 - 5, অবশ্যই আমাকে না, কম্পিউটারকে যদি বলে 7 - 5, তাহলে আসলে কিন্তু কম্পিউটার 7 থেকে 5 কে বিয়োগ করে না, সে আসলে কি করে 7 এর সাথে -5 কে যোগ করে। তাহলে এই যে একটা সংখ্যাকে যে আমার নেগেটিভ বানাতে হয়, এই নেগেটিভ বানানোর জন্য কয়েকটা উপায় আছে। তার মধ্যে একটা কি ছিল, শুধুমাত্র সাইন বিট চেঞ্জ করে,
আমরা পড়ে আসছিলাম যে সাইন বিট যদি 0 হয় সেটা হলো পজিটিভ নাম্বার, আর সাইন বিট যদি 1 হয় সেটা হলো নেগেটিভ নাম্বার। সাইন বিট কি? সবচেয়ে লেফটের যে ডিজিটটা সেটা হলো আমাদের সাইন বিট, মানে এমএসবিটা। ওকে, কুল। এখন একের পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিছুটা আইডিয়া আছে, যদি আজকে ক্লাস একটু করে দেখবো। ওয়ান্স কমপ্লিমেন্ট হলো বেসিক্যালি কি বলতো, 1 কে 0 আর 0 কে 1 সেটা যদি আমরা করতে যাই তাহলে সেটা আমরা বলতে পারি বাইনারির ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট জিনিসটা আমাদের কি ছিল, যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করি সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলতো, টুস কমপ্লিমেন্ট। ওকে, এন্ড পরীক্ষা এখান থেকে প্রচুর কিন্তু গ এবং ঘ নাম্বারের কোশ্চেনগুলো চলে আসে, তাই না? কারণ তোমাদের টেস্ট পেপারগুলো কমপ্লিট করে থাকো বা আগের বছরের কোশ্চেনগুলো দেখে থাকো, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি পরিমাণে দেখার কথা তোমাদের, যেগুলো আসছে পরীক্ষায়। কিরকম কিরকম কোশ্চেন আসছে আমরা যদি দেখতে চাই। ওকে, এই যে 7 থেকে 5 বিয়োগ করো, যেটা আমরা কেবল করার চেষ্টা করতেছিলাম, হোয়াটএভার। অথবা হলো কি +7 এর সাথে -5 আমরা অ্যাড করব। তাহলে আমি +7 কে তো ঠিকই লিখতে পারি, বাট আমি 5 থেকে -5 কিভাবে পাবো? টুস কমপ্লিমেন্টের মাধ্যমে, রাইট? ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, সবাই একটু কুইকলি বলে ফেলি, আমাদের 7 এর বাইনারি জানি কত হবে? আমাদের 7 এর বাইনারি হলো কত? 1 1 1, রাইট? 1 1 1, এটা হলো কি আমাদের 7, তাই না? আচ্ছা, এটা হলো আমাদের 7, এটা হলো 7 এর বাইনারি। এখন তুমি চিন্তা করো, আমাকে যদি কেউ বলে 5 এর বাইনারি, 5 এর বাইনারি কত? 101, তাহলে আমাদের 5 এর বাইনারি আসতেছে হলো, এখানে লিখি 5 এর বাইনারি হলো 101। এখন এই ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, তোমাদের অনেক সময় বই কি লেখা আছে, এটাকে 8 বিটের সংখ্যা বানাই, আগে 5টা 0 অ্যাড করে দেয়। বাট তুমি চাইলে এটাকে 6 বিট 4 বিট এইভাবে আমরা লিখতে পারি, তাই না? ধরো এটাকে আমি 6 বিটের একটা নাম্বার রাখলাম, মানে আমার রেজিস্টার কত বিটের আমি ধরবো সেটা আমার ইচ্ছা, আমি একটু বেশি ধরে রাখি যেন আমাদের হিসাব নিকাশে গোলমিল না হয়। ওকে, তাহলে আসো এই জায়গায় আমি এটাকে 3 বিটের নাম্বার ছিল, এটাকে আমি 6 বিটের নাম্বার বানাই ফেললাম। তাহলে কত হলো? এই যে 000111। যদি 8 বিট করতে চাই তাহলে আমরা কি করতাম? আগে 5টা 0 বসাতাম, সিম্পল টেকনিক, তাই না? এখন আমাদের 3 বিট, তাহলে এটাকে আমি কি, ওকে, 6 বিট বানাইছিলাম। তাহলে এখন টোটাল সিস্টেমটাকে আমি 6 বিট ধরে 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 হিসাব করব, তাহলে আমাদের কোনো ভুল হবে না। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এটা ধরো আমাদের 5। এখন আমাকে যদি কেউ বলে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে, তাহলে এটা যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটাকে চিন্তা করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে? 1 1 1, 0 কে জাস্ট 1 এ কনভার্ট করতেছি, এটা হলো 0 1 0, এটা হলো কি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই না? আর টুস কমপ্লিমেন্ট জিনিসটা হলো কি, এর সাথে যদি আমি 1 অ্যাড করি, এর সাথে যদি আমি 1 অ্যাড করি তাহলে আমাদের কি আসতেছে? 1 অ্যাড করলে কত আসতেছে? 1 1 1 0 1 1, তাহলে এটা হলো আমাদের টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্টটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? -5। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেছি, যদি আমাদের কখনো -5 থাকে, এই -5 এর টুস কমপ্লিমেন্ট করলে 5 পাবো, 5 এর টুস কমপ্লিমেন্ট করলে -5 পাবো। তাহলে এখন আসো আমি যদি 7 আর -5 দুটাকে অ্যাড করি, তাহলে এটা হলো 7 আর এটা হলো আমাদের -5। -5 দিনে কত ছিল? 1 1 1 0 1 1 1 1 1 0 1 1। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে যদি একটু করার চেষ্টা করি, জিনিসটা কিভাবে আসে অ্যানসারটা দেখি আমাদের। তাহলে 1 আর 1 যোগ করলে কত আসতেছে আমাদের? 0 ক্যারি 1, তাহলে 1 2 3, তাহলে কত আসে? 3 1 1, তাহলে 1 বসালাম, স্টিল ক্যারি 1 আছে। তো সেই 1 আর 1 যোগ করলে কত আসতেছে? 2 2, মানে হলো কি 1 0, তাহলে 1 0 এর মধ্যে 0 বসাচ্ছি, হাতে থাকতেছে 1। তাহলে 1 যদি আমি এই জায়গায় যোগ করি তাহলে আমাদের কত আসতেছে? 1 আর 1 এ 0 ক্যারি 1, 1 আর 1 এ 0 ক্যারি 1, 1 আর 1 এ 0 ক্যারি 1, সেই 1টা আমি এই জায়গায় বসাই দিচ্ছি। বাট আমি আমার টোটাল এই সিস্টেমটাকে কতটুকু ধরে হিসাব করছিলাম বলতো? 6 বিট ধরে। কিন্তু এখানে আমাদের টোটাল বিট কয়টা? 1 2 3 4 5 6 7টা। তার মানে এই যে আমাদের যে লাস্টের যে বিটটা, এই লাস্টের বিটটা আমাদের কি হয়ে যাচ্ছে? এটা আমাদের দরকার নেই, এটার সিস্টেমে থাকতেছে না, এটাকে আমরা বলি কি সেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে এটা এখন আর এক্সিস্ট করে না। তাহলে আমাদের শুধুমাত্র রেজিস্টারে যে সংখ্যাটা আছে সেটা হলো এইটা। এখন তুমি চিন্তা করো তো এই সংখ্যাটার বাইনারি কত? 1 0 যেহেতু আছে, প্রথম কথা হলো এইটার সাইন বিট কি 0, তার মানে সংখ্যাটা পজিটিভ। আর এখানে আছে হলো 1 0, 1 0 মানে কি 2, মানে আমাদের সংখ্যাটা হলো কি পজিটিভ 2। আর আমরা তো জানি 7 থেকে 5 বিয়োগ করলে আমাদের অ্যানসার আসে হলো পজিটিভ 2। তাহলে এখানে আমি পাচ্ছি হলো +2। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের কাছে এই জিনিসটা হলো কি আমাদের পুরোপুরি কমপ্লিট। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন তুমি দেখবা যে বিগত বছরে আসছে যে কম্পিউটার শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগ করে ব্যাখ্যা দাও, এই টাইপের কোশ্চেন দেখে আসছি, বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করো, এই টাইপের কোশ্চেন দেখে আসছি। তাহলে এই টাইপের যে জিনিসটা সেটা আমাকে তখন পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। ওকে, এখন আসো আমাদের যদি আমরা একটা জিনিস বলা হয় যে 8 থেকে যদি 5 কে যদি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ করলে বাইনারিতে কত হবে, এই টাইপের জিনিস যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে আমরা কি করব? যে প্রথম কথা হলো, হ্যাঁ আমার যদি খুব বেশি টাইম থাকে তাহলে সেক্ষেত্রে আমি এটাকে হিসাব করে করে দেখতে পারবো, আর আসলে এত প্যারা নেওয়ার তো কিছু নাই। 8 থেকে 5 কি করছে বিয়োগ করতে, তাহলে আমাদের অ্যান্সার আসবেই কত বলো তো? 3। আমি তো 3 এর বাইনারিটা চিন্তা করে ফেললেই হচ্ছে, তাহলে তো সেটাই তো আমাদের অ্যান্সার। মানে বাকি জিনিসগুলো তোমাকে কনফিউজ করার জন্য তুমি ফুল প্রসিডিউর ফলো করো, আর ফুল প্রসিডিউর ফলো করলে তো অ্যান্সার একই আসবে। অ্যান্সার কত আসবে? 8 থেকে 5 বিয়োগ করলে অ্যান্সার আসবে হলো 3, আর 3 এর বাইনারি কত আমাদের? 1 1, তার মানে সবগুলো 0 লাস্টে 1 1, রাইট? নিশ্চয়ই বুঝছি যে আমাদের অ্যান্সার হলো বি নাম্বারটা। ওকে, এখন আমাদের এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে জিনিসগুলো, মানে এই টপিকের লাস্টের দিকে যে জিনিসগুলো, সেটা হলো বিভিন্ন টাইপের কোড সিস্টেমগুলো, যে আমাদের বিসিডি কোড, গ্রে কোড, এক্স3 কোড, এগুলো এমসিকিউতে আসে মোটামুটি, বিশেষ করে বিসিডি কনভার্সনগুলো, যেগুলো হলো আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড, মানে যেগুলো হলো আলফা নিউমেরিক্যাল কোড, সেগুলো হলো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করে যদি দেখো যে এগুলো হলো কি আমাদের আস্কি টেবিল। এই আস্কি টেবিল সম্পর্কে পরীক্ষা এমসিকিউ অনেকবার আসছে। আমি তোমার কথা ভাইয়া ফুল টেবিল কি মুখস্থ রাখবো? ফুল টেবিল তো অবশ্যই আমাদের মুখস্থ রাখা পসিবল না। তুমি কতটুকু মুখস্থ রাখতে পারো? এই যে তুমি যে জিনিসটা এইভাবে চিন্তা করো যে ক্যাপিটাল এ থেকে, মানে 65 থেকে, এই যে 65 থেকে এই জায়গার ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো হলো কত? 90 পর্যন্ত। আর স্মল লেটারের ক্ষেত্রে 97 থেকে তুমি মনে রাখতে পারো হলো কি 122 পর্যন্ত। অ্যাকচুয়ালি কি এত কিছু মনে রাখা লাগে? শুধুমাত্র ক্যাপিটাল এটা মনে রাখলেই হচ্ছে না। ক্যাপিটাল এ হলো কত? 65, তাহলে তুমি বলতেই পারবা ক্যাপিটাল সি হলো কত? 67। আবার 65 এর সাথে যদি তুমি 32 অ্যাড করো, 32 অ্যাড করো, তাহলে তুমি পেয়ে যাও 97, মানে হলো কি স্মল এ।
মানে ক্যাপিটালের সাথে 32 অ্যাড করলে স্মলটা পাওয়া যায়। এটা মনে রাখলে তো তোমার সব হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস তোমার মনে রাখতে পারো, সেটা হলো কি নাম্বারগুলো। আমাদের নাম্বারগুলো শুরু হচ্ছে 48 থেকে, তাহলে 48 থেকে 0 মানে ডিজিটগুলো, ডেসিমাল ডিজিট 0 থেকে 9। সাধারণত দেখা গেছে এইগুলো তোমার পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসে। তাহলে এই কয়টা জিনিস খেয়াল রাখলেই কিন্তু আমাদের আজকে সংক্রান্ত এমসিকিউ গুলো আমরা পেরে যাচ্ছি। ওকে, নেক্সট হলো, তাহলে এখন থেকে জিজ্ঞেস করে জি এর আস্কি কোড কত 71, তাহলে স্মল এইচ এর আস্কি কোড কত হবে? তাহলে এটা তুমি কিভাবে চিন্তা করতে পারো, ক্যাপিটাল এইচ হলো কত 72, আর 72 এর সাথে যদি আমি কত অ্যাড করি 32 অ্যাড করি, তাহলে কি স্মল এইচ পেয়ে যাবো। তাহলে সেটা আমাদের কত আসতেছে 72, আর যদি 32 অ্যাড করি সেটা আসবে 104। তো সেটা হলো আমাদের অ্যানসারটা, রাইট? ওকে ওকে, এখন ধরো এই পার্টের বা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে যদি আমরা চলে যাই, সেই জায়গায় অনেকের কাছে একটু কঠিন লাগে, সেগুলো কি বুলিয়ান পার্টগুলো, যে বুলিয়ান, ধ্রুবক ও চলক। তো বুলিয়ানের ক্ষেত্রে আসলে কিসের লাস্ট লজিক নিয়ে কাজ করে, লজিক 0 আর লজিক 1। লজিক 0 হলো কি ফলস হতে পারে, অফ হতে পারে, লো বুঝাই, নো বুঝাই, তাই না, 0 বুঝাচ্ছি, তাই না। আর লজিক 1 এর ক্ষেত্রে আমরা বুঝি হলো কি, তখন আমাদের 1 আসে সেটা হলো কি ট্রু, অন, হাই, ইয়েস। অ্যাকচুয়ালি সেটাই এমসিকিউ মাঝে মাঝে আসে। আসলে কি কম্পিউটার বুঝে কিভাবে, ভোল্টেজ দিয়ে। ভোল্টেজ আসলে কি সাধারণত সে 5 ভোল্ট চিন্তা করে, 5 ভোল্ট হলো কি সে 1 বুঝে, আর 0 ভোল্ট দিলে সে আসলে 0 বুঝে। দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। এখন আসো, এই জায়গায় আমাদের কিছু মৌলিক অপারেশন আছে। মৌলিক অপারেশনগুলো আমাদের কিরকম কিরকম, একটা হলো কি এন্ড, অর, নট। এই তিনটা হলো আমাদের মৌলিক অপারেশন, এন্ড, অর, নট। এখন এই তিনটা সংক্রান্ত জিনিস যদি আমরা দেখতে চাই কি কিরকম বিষয়। আচ্ছা, এন্ড এর ক্ষেত্রে আমাদের কি হয়, এন্ড এর ক্ষেত্রে মেইন লজিকটা হলো কি, যদি আমাদের এরকম হয় দুইটা ফাংশনই যদি আমাদের 1 হয়, ধর আমি যদি কখনো লিখি 1.1, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতেছে হলো কি 1। আর যদি আমাদের সবগুলো 1 না হয়ে যে কোনো একটা যদি 0 হয়, তাহলে আমরা কি পাবো, আউটপুট হিসেবে আমরা 0 পাবো। সেই জিনিসটাকে আমরা বলবো হলো কি এন্ড। অরের ক্ষেত্রে হলো কি আমাদের দুইটা ফাংশন, সেটাকে আমরা সাধারণত প্লাস দিয়ে লিখি 1, সেক্ষেত্রে আমাদের 1। এখন যদি আমাদের সবগুলো যদি 1 নাও হয়, যদি আমাদের যে কোনো একটা যদি শুধুমাত্র 1 হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের 1, মানে যে কোনো একটা 1 হলে আমরা আউটপুট 1 পাবো। সেই লজিকটাকে আমরা বলতেছি অর লজিক। আর নট লজিক হলো আমরা সবগুলোকে কমপ্লিমেন্ট করে ফেলি, 1 হয়ে গেলে তার কমপ্লিমেন্ট কি হবে 0, সেটা হলো নট। 0 এর নট কত 1, সেটা, রাইট? ওকে, তো এবার আসো আমরা কমপ্লিমেন্টটাকে লিখি কিভাবে, এই যে 1's কমপ্লিমেন্ট সেটা হলো 0, 0's কমপ্লিমেন্ট হলো কত 1, দ্যাট কাইন্ড অফ থিং। ওকে, নেক্সট আসো, আমরা যদি এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো উপপাদ্য আছে, সেগুলো আমাদের একটু মনে রাখা দরকার। এই যে বিশেষ করে যে বেশ কিছু সহায়ক উপপাদ্য আছে, যে এগুলোর ক্ষেত্রে এগুলো দেখে গেছে আমাদের অনেক কিছু সহজ করে দেয়, ক্যালকুলেশনগুলো সহজ করে দেয়। বাট তোমার ক্ষেত্রে ভাই আমি যদি এত কিছু মনে না রাখি তাহলেও কি হবে, হ্যাঁ তাহলে অনেক কিছু হবে, বাট কয়েকটা মনে রাখো। যেমন তুমি যদি এটা মনে রাখো, এটা তোমার অনেক ক্ষেত্রে কাজটাকে সহজ করে দেয়। বিশেষ করে এ ডাবল বার মানে যে এই চলে আসবে, এটা একটু খেয়াল রাখতে পারো। আর ম্যাক্সিমাম যে সহজ করা পরীক্ষায় আসে কোনটা বলো তো, যে নিচের ফাংশনটিকে সরল করো, তাই না, সেটা আমাদের কাছে বেশি প্যারা লাগে অ্যাকচুয়ালি। তাহলে তুমি যদি সেগুলো একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, যেমন এ প্লাস বি, তুমি যদি এটাকে মনে রাখো তাহলেও কিন্তু তোমার পরীক্ষায় অ্যান্সারটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি মনে না রাখো হালকা একটু প্যারা খাবা, বাট স্টিল তুমি অ্যান্সার করতে পারবা। কিরকম ভাবে, তুমি যদি এখন এ কমন নিয়ে নাও, তাহলে তোমার এই জায়গায় অ্যান্সার হিসেবে কত আসতেছে বলো তো, এই জায়গা থেকে থাকতেছে 1, আর এই জায়গা থেকে থাকতেছে হলো বি। এখন তুমি চিন্তা করো তো, এই যে এ এখানে 1 আর বি, কোনো কিছু যদি 1 অ্যাড করলে জিনিসটা কত আসতেছে 1ই থাকবে। ওকে, তার মানে এখানে আমাদের অ্যান্সার থাকতেছে এ এন্ড 1। আর এ এন্ড 1 মানে হলো কি আমাদের অ্যান্সার হিসেবে থাকতেছে হলো এ। আমি নর্মালি এগুলো করতে পারি, আমাদের মুখস্থ রাখতে হচ্ছে বিষয়গুলো এরকম না। পরীক্ষায় তুমি একটু প্র্যাকটিস করে গেলেই তুমি পরীক্ষার খাতায় যে সরল করাগুলো তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, নেক্সট যদি আমরা দেখি, এই যে আরো কিছু উপপাদ্য আছে, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, মাঝে মাঝে পরীক্ষা এমসিকিউ হিসেবে আসে, যদিও খুবই কম আসছে, বাট এরকম মাঝে মাঝে চলে আসে। নিচের বা এই ফাংশনটি কোন টাইপের উপপাদ্য, সহায়ক উপপাদ্য নাকি অনুষঙ্গ উপপাদ্য নাকি হলো তোমার বিনিময় উপপাদ্য, হালকা একটু দেখে গেলে তুমি পেরে যাবা হোপফুলি। এবার আসো, এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এই আরো বিভিন্ন টাইপের উপপাদ্য আছে, বিভাজন উপপাদ্য আছে, বাট এর মধ্যে দুইটা জিনিস তোমাদের মনে রাখাটা খুব দরকার। একটা হলো এটা, আমি দাগাই দিচ্ছি। ওকে, মানে বিভাজন উপপাদ্য সবকটি মোটামুটি মনে রাখা খুব দরকার, কারণ এগুলো দিয়ে তোমাদের ক্যালকুলেশনগুলো বা আমরা যে সরল করবো সেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এই ফাংশনটাকে আমরা বলি এ এক্সর। যদি আমরা কখনো প্লাস সাইন দিয়ে একটা সার্কেল দিই, সেটাকে আমরা বলি হলো এক্সর লজিক, আমরা একটু পরে দেখবো। আর যদি তার উপর একটা বার থাকে, সেটাকে আমরা বলি এক্স নর লজিক, রাইট? এই দুটো আমাদের ইম্পর্টেন্ট, একটা হলো এক্স অর আর একটা হলো এক্স নর। এগুলো একটু আমরা দেখতে পারি। আর বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সংক্ষিপ্ত শোষণ সূত্র খেয়াল রাখতে পারো, আমার কাজকে সহজ করে দিবে, বাট পুরোপুরি মুখস্থ না থাকলেও পরীক্ষায় আমরা জিনিসটা সলভ করতে পারবো। ওকে, এবার আসো, যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে একটা বুলিয়ান ফাংশন আমরা সলভ করার ট্রাই করি, এটা বেশি সহজ অ্যাকচুয়ালি। আচ্ছা, একটা জিনিস তোমরা যখন সরল করতা মানে ম্যাথে ক্লাস 5-6 তখন কি কি জিনিস ফলো করতাম? প্রথমে আমরা দেখতাম ব্র্যাকেট আছে কিনা, এখানেও সেম জিনিস দেখবো। দেন ব্র্যাকেট শেষ করার পরে আমাদের যে বার মানে হলো কি আমাদের উপরে যে কমপ্লিমেন্ট গুলো সেগুলো আছে কিনা, সেগুলোর কাজ করা পসিবল কিনা সেটা ট্রাই করবো। দেন হলো কি আমরা এন্ড অর নট এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো। আর যদি আমরা এগুলো কন্টিনিউ করতে থাকি, দেখবো আমাদের জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কাছে যে একটা জিনিস চিন্তা করে দেখি, কি বলা যেতে পারে, এই যে এ আর এ বার, এ আর এ বার, এই দুটোকে যদি আমরা কি প্লাস করি, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি বলে, আমাদের কোনটা অ্যান্সার আসার কথা? ধরো সাপোজ এটা যদি 1 হয়, যদি 0 হয়, 1 আর 0 এই দুটোকে যদি আমরা অর করি, এটা তো অর সাইন, তাই না? অর করলে আমাদের অ্যান্সার আসবে কোনটা, আমাদের যে 1 সেটা 1 সেটাই আসবে, রাইট? তার মানে আমি বুঝতেই পারতেছি না বলতো, এইটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি আমি এ বার চিন্তা করি, তাহলে কত আসবে? তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখতেই পারি পরবর্তী লাইনে, তাহলে এটাকে আমি ইজিলি লিখে ফেলতে পারি কত 1, এই দুটোকে একসাথে যদি আমি ইকুয়েশন লিখি, রাইট? এবার তুমি একটা জিনিস চিন্তা করে ফেলো তো, নেক্সট আমাদের বিষয়গুলোকে কি লেখা যেতে পারে? এর পরের লাইনে আমাদের বিষয়টা যদি এরকম হয় যে এর সাথে আমি 1 অ্যাড করতেছি, তাহলে a + 1, a + 1 কে আমি কি বলতে পারি, এই বলতে পারি। তাহলে এটাকে আমি ইজিলি লিখতে পারি b c বার। মানে এগুলো একেবারে ইজি, এগুলো বুঝতেই পারতেছি এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। সিকিউতে কিন্তু গ নাম্বারে মাঝে মাঝে দিয়ে দেয়, এগুলোকে কি করো, সরল করো। ওকে, তাহলে ইজি, রাইট?
নেক্সট আসো যদি আমরা এর পরবর্তী জিনিসটা দেখার চেষ্টা করি, আচ্ছা এটা আমি একটু লিখে দিই, a প্লাস 1 a, রাইট? এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, যেহেতু কি আছে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাছ থেকে আমাদের আগে করা উচিত। তাহলে আসো করা শুরু করি। তাহলে এখন আমি লিখতেছি a থাকতেছে, b থাকতেছে, c বার থাকতেছে, রাইট? জাস্ট কি এন্ড করতেছি বা গুণ করতেছি। নেক্সট যে জিনিসটাকে চিন্তা করো, এখানে আমার কি আসতেছে b বার b c বার, রাইট? নেক্সট যদি আমরা জিনিসটাকে নেই হলো কি আসতেছে c b c বার। এখন একটা জিনিস চিন্তা করো তো, যদি আমাদের এরকম হয় a বার আর a, এরকম যদি আমাদের কখনো থাকে যে a বার আর a থাকে, তার মানে কি 1 আর 0, একটা যদি 1 হয় আর একটা কি হবে 0, তার মানে কি 1 আর 0 কে এন্ড করলে কত আসবে? অবশ্যই 0, কারণ একটা 0 আসা মানে এন্ড এর ক্ষেত্রে অ্যানসার হলো 0। তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি আমাদের কথা থাকতেছে এই যে b বার আর b, এখানে 0 চলে আসতেছে, আর 0 এর সাথে যদি আমি কি c বার বা যাকে আমি এন্ড করি অ্যানসার কত আসবে? 0। তার মানে এগুলো হলো কত আমাদের 0। আচ্ছা এটা আমাদের যদি আসে হলো 0, এটা হলো আমাদের 0, আর এটা আমাদের আসতেছে হলো a b c বার। তাহলে আমাদের অ্যানসারটা কত আসতেছে? a b c বার। ওকে, তাহলে নিশ্চয়ই বিষয়টা সবাই বুঝেছি, তাই না? ওকে, জাস্ট একটু প্র্যাকটিস করলে পরীক্ষার ক্ষেত্রে এগুলো গ নাম্বারে যেগুলো আসবে আমি ইজিলি অ্যানসার করে ফেলতে পারবো, খুব একটা প্যারা খাবা না ইনশাআল্লাহ। ওকে, এবার আসো এর পরবর্তীতে আমরা এই লজিকগুলো শিখতেছিলাম কি জন্য? সার্কিট বানানোর জন্য। আর এই সার্কিটগুলোকে আমরা কি বলতাম? লজিক গেট বলতাম, রাইট? ওকে, লজিক গেট মেইনলি হলো কয় প্রকার? আমাদের মেইনলি হলো 3 প্রকার। একটা হলো কি বেসিক লজিক গেট, যেগুলোকে আমরা বলি মৌলিক লজিক গেট, একটা হলো কি সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল লজিক গেট, আর একটা হলো কি আমাদের বাকি যে লজিক গেটগুলো থাকে আদার্স লজিক গেট। তাহলে আমাদের বেসিক বা মৌলিক লজিক যেহেতু 3টা, এন্ড অর নট, এই 3টা হলো কি আমাদের বেসিক লজিক গেট, রাইট? এন্ড অর নট, রাইট? অন্যদিকে ইউনিভার্সাল লজিক গেট সেটা হলো কি ন্যান্ড আর নট, তাই না? ন্যান্ড আর নটকে কেন সার্বজনীন লজিক গেট বলে? পরীক্ষায় আসা কমন কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসে। তার কারণ হলো ন্যান্ড আর নট দিয়ে যে কোনো একটা দিয়ে, শুধুমাত্র ন্যান্ড দিয়ে বা শুধুমাত্র নট দিয়ে যে কোনো সার্কিট আমরা কি করতে পারি? বাস্তবায়ন করতে পারি। এই জন্য এগুলোকে আমরা কি বলি? সার্বজনীন লজিক গেট বলি, তাই না? আর বাকি যেরকম লজিক গেট ছিল এক্স অর লজিক গেট, এক্স নর লজিক গেট, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার আসুন যদি আমরা এগুলো একটা ইমপ্লিমেন্ট দেখি, এই যে এটা হলো আমাদের অর, এটা হলো এন্ড, এটা হলো নট, রাইট? তো ধরো আমি যদি জিনিসটা কিভাবে চিন্তা করি, এটা যদি আমাদের এ আর বি দুইটা ইনপুট, এই জায়গায় যদি আমি ফাংশন হিসেবে আউটপুট হিসেবে এফ নেই, তাহলে এই জায়গায় আমি কি বলতে পারি যে এফ আমাদের কি বলতেছে? দুইটার মাঝে এটা কোন গেট? অর গেট। তার মানে হলো এ অর বি। এটা যদি আমাদের এ হয় বি হয়, এটা যদি আমাদের ফাংশন হয়, তাহলে আমাদের ফাংশনটা কি বোঝাচ্ছে? এ এন্ড বি। আর এটা হলো আমাদের কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের এ বার, তাই না? মানে কমপ্লিমেন্ট বোঝাচ্ছি আমরা। ওকে, তাহলে আসো এবার যদি আমরা এগুলোর কিছু প্রয়োগ দেখার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো কিরকম হয়। তার মধ্যে আমাদের দুইটা লজিক গেট সম্পর্কে বলছি, এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই কোশ্চেনটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো কি যে সার্বজনীন লজিক গেটকে কেন সার্বজনীন লজিক গেট বলি? তার কারণ হলো শুধুমাত্র এই যে এটা হলো কি আমাদের এন্ড, আর তার সাথে কি নট আছে, তার মানে জিনিসটা কি হয়ে গেল? ন্যান্ড। শুধুমাত্র এই ন্যান্ড দিয়ে বা শুধুমাত্র নট দিয়ে আমরা যে কোনো সার্কিট এক্সিকিউট করতে পারি বা বাস্তবায়ন করতে পারি, এই জন্য এগুলোকে সার্বজনীন লজিক গেট বলে। এবং এটা কিন্তু গ নাম্বার এই কোশ্চেনও আসে যে কোনো একটা সার্কিট দিয়ে দিল, কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, বললো এটাকে শুধুমাত্র ন্যান্ড দিয়ে প্রকাশ করো অথবা এটাকে শুধুমাত্র নট দিয়ে প্রকাশ করো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেক বেশি চলে আসে, তাহলে এগুলো কিন্তু আমাদের পারা দরকার। ওকে, তাহলে এবার আসো জিনিসগুলো দিয়ে চিন্তা করি। এবার আসো এক্স অর লজিক গেট। এক্স অর লজিক গেটটা কিছুক্ষণ আগে লজিকটা আমরা দেখে আসছি, সেটাকে আমরা এটাকে কি হিসেবে লিখি? এ এক্স অর বি। সেক্ষেত্রে হলো যদি আমাদের বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1। তাহলে আসলে জিনিসটা আমরা এটা এক্সিকিউট করার চেষ্টা করি। আমাদের থাকতেছে এ বি, আর এটা হলো আমাদের ফাংশন। ফাংশনটা অ্যাকচুয়ালি কি বলতেছে? এ এক্স অর বি। তাহলে আমাদের এই ট্রুথ টেবিল আকার রুলটা কি? যেহেতু আমাদের দুইটা ভ্যারিয়েবল, তার মানে হলো কি আমাদের 2 স্কয়ার মানে 4টা ইনপুট আমি কম্বিনেশন নিতে পারি। কিরকম? 0 0 0 1 1 0 1 1, রাইট? এখন তোমাকে বলা হয়েছে যদি আমাদের বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের 0 সংখ্যক ইনপুট 1, তার মানে আউটপুট 0। ওকে, এই ক্ষেত্রে আমাদের কি 0 আছে 1 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1, তার মানে আউটপুট 1। একটা 1 আছে বিজোড় সংখ্যক, তার মানে আউটপুট 1। দুইটা 1 আছে জোড় সংখ্যক, তার মানে আউটপুট 0। এবং একই সাথে আমাদের একটা জিনিস শেখা হয়ে যাবে, সেটা হলো কিভাবে আমি যে ট্রুথ টেবিল থেকে ফাংশন আঁকতে পারি বা ফাংশন ডেভেলপ করতে পারি। তাহলে আমাদের এই যে ফাংশনটা, এটাকে আসলে কি হিসেবে লেখা যেতে পারে? এটা হলো আমাদের ফাংশন, এটাকে আমি এইভাবে লিখতে পারি। এবার আসলে জিনিসটা চিন্তা করি, আমাদের 1 কোন কোন জায়গায় আছে? আমাদের 1 আছে এই ঘরটাতে আর এই ঘরটাতে। এই ঘরটাতে a এর ভ্যালু কত? 0। তাহলে 0 যেহেতু, তাহলে সেটাকে কি লেখা যায়? a বার। আর b এর ভ্যালু কত? 1, তাহলে সেটাকে কি লিখতে পারি আমরা? শুধু b। তাহলে এটাকে লেখা যেতে পারে a বার b। এবার আসো যদি এই ঘরটা তো আমাদের 1, সেক্ষেত্রে a এর ভ্যালু 1 মানে শুধু a, b এর ভ্যালু হলো 0, তাহলে কি লেখা যেতে পারে? b বার। তাহলে আমাদের অ্যানসারটা কিরকম ভাবে হচ্ছে? a b বার। তাহলে এই যে আমি জিনিসগুলোকে কি করতেছি, সবগুলোকে এন্ড আকারে রাখতেছি। আর যেহেতু আমাদের দুইটা লাইনে, এটা ছিল একটা লাইন, এটা ছিল আরেকটা লাইন, তাই না? মানে দুইটা কম্বিনেশন, সবগুলো কম্বিনেশনগুলোকে আমরা পরে কি করে ফেলি? যোগ করে ফেলি বা অর করে ফেলি। তাহলে এই জায়গায় আমি জিনিসটাকে অর করে ফেললাম। এইভাবে আমরা আসলে আমাদের ট্রুথ টেবিল থেকে ফাংশন ডেভেলপ করতে পারি, যদি আমরা অনেকগুলো করবো আজকের ক্লাসে। তাহলে আমরা জিনিসটাকে কি বলতে পারি? এটা হলো আমাদের এক্স ফাংশন, এটা হলো এক্স ফাংশনের আমাদের কি বলা যেতে পারে যে ডেভেলপ ফাংশনটা, বা সেটাকে ভেঙে কিভাবে লেখা যেতে পারে। ওকে, এবার আসো বিষয়টা কি বলা যেতে পারে? এক্স নন লজিকটা, সেক্ষেত্রে আমরা বলি যদি আমাদের জোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে আমাদের আউটপুট হলো 1। তাহলে আগেরটার মতো এটাকে আমরা ডেভেলপ করতে পারবো না? আসো একটু দেখি। তাহলে এখানে আমি নিচ্ছি a, এখানে নিচ্ছি হলো b, এখানে নিচ্ছি ফাংশন, সেটাকে বলতেছি a এক্স নর b। তাহলে এখানে আমাদের কম্বিনেশনগুলো সিমিলার ওয়েতে আমি লিখতে পারি 0 0 0 1 1 0 1 1, রাইট? ওকে, তাহলে আমাদের জোড় সংখ্যক 1, এখানে জোড় সংখ্যক 1, 0 থেকে জোড় সংখ্যা, এটা হবে 1। এখানে বিজোড় সংখ্যক 1 0, বিজোড় সংখ্যক 1 0, জোড় সংখ্যক 1, সো এটা হচ্ছে আমাদের 1। এবার আসো
যদি আমাকে ফাংশন ডেভেলপ করতে বলে তাহলে আমি ফাংশনটা কিভাবে ডেভেলপ করতে পারি, তাহলে আসলে একটু দেখার চেষ্টা করি। এটা যেহেতু আমাকে বলছে 1 আর 1, আমরা শুধুমাত্র 1 গুলাকে নিব, তাই না? তাহলে যদি শুধুমাত্র 1 নেই, এখানে a আর b দুইটার ভ্যালু কত, 0 0, তাহলে আমি লিখতেই পারি a বার b বার। ওকে, আবার তুমি চিন্তা করো, এই জায়গাতে আছে 1, সেখানে a আর b দুইটার ভ্যালু হলো 1, তাহলে জিনিসটাকে লিখতেই পারি হলো কি a b। তাহলে এটা হলো কি আমাদের কি বলতে পারি আমরা x নট যে ফাংশনটা, সেটাকে আমরা এইভাবে ভেঙে বা সরলভাবে লিখতে পারি। ওকে, তো সেগুলো একটু দেখা গেছে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে চলে আসে, আর এই ফাংশনগুলো আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই। ওকে, তাহলে এখন আমাদের এই যে জিনিসপাতিগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, যে কিভাবে যে আমাদের সার্কিট থেকে আমি কিভাবে ফাংশনটাকে ডেভেলপ করে আনতে পারি বা বের করে আনতে পারি, আমি ক্যালকুলেট করতে পারি। আসলে একটু ক্যালকুলেট করার চেষ্টা করি সবাই মিলে, এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, তাহলে এই জায়গায় চিন্তা করো, এটা হলো a, তাহলে এটা হলো কি a বার, এটা যদি হয় b, এটা হলো কি নট গেট, তাহলে এটা হলো কি আমাদের b বার, এটা হলো কি আমাদের c, এটা হলো আমাদের c বার। এবার আসি ইকুয়েশনগুলো করার চেষ্টা করি। এখানে আমাদের যাচ্ছে হলো কি a বার, এখান থেকে যাচ্ছে হলো b বার, আর এখান থেকে যাচ্ছে হলো c। তাহলে এটা হলো আমাদের, যেহেতু এটা অ্যান্ড গেট, a বার b বার, আর শুধুমাত্র যাচ্ছে হলো c, রাইট? ওকে, এবার আসলে কয়টা দেখি, এর কয়টাতে a যাচ্ছে, ইন্টারেস্টিং। এখান থেকে যাচ্ছে হলো b বার, ওকে, আবার এখান থেকে যাচ্ছে হলো কে c। ওকে, তাহলে এখান থেকে হলো a যাচ্ছে, এখান থেকে যাচ্ছে হলো b বার, এখান থেকে যাচ্ছে হলো c, তাহলে হলো b বার c। ওকে, কুল। আবার এখান থেকে আমাদের কি আসতে পারে a, এখান থেকে হলো b, আর এখান থেকে হলো c বার, তাহলে এটা হলো a b c বার, a b c বার। ওকে, কুল। এখন তো আমাকে এরপরে যেহেতু এটা হলো কি গেট, আমাদের অর গেট, তো সবগুলো অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনাল ফাংশনটা হলো কি a বার b বার c প্লাস হলো a b বার c প্লাস হলো a b c বার। তো পরীক্ষা কিন্তু এরকম ভাবে কি আমাদের ফাংশন ডেভেলপ করা লাগতেই পারে। আরেকটা কাজ পরীক্ষায় আমাদের আসতে পারে, সেটা হলো কি বলতেই পারে আমরা যে এখন যে ফাংশনটা ডেভেলপ করলাম, এই ফাংশনটা সরলীকরণ করো, মানে এটাকে আরো সরল করে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো। তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আমাদের গ এবং ঘ নম্বরে আসা কোশ্চেনগুলো। ওকে, তাহলে এবার একটু জিনিসটা চিন্তা করে দেখি। ওকে, তাহলে আমরা যে সত্য সারণী থেকে বা ট্রুথ টেবিল থেকে যে আমরা লজিক ফাংশনগুলো ডেভেলপ করা, সেটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি। সেটা যদি তোমাদের একটু করতে বলি, বলো তো আমরা সবাই কমপ্লিট করতে পারবো না? সবাই একটু করার চেষ্টা করো তো। আচ্ছা, অনেকে দেখা করে ফেলছে। আমাদের লাগবে হলো তিনটা ভ্যালু, এইটা এইটা এইটা। এখানে কি a আর b দুইটাই 0, তাহলে আমাদের থাকতেছে হলো কি a বার b বার। এখানে হলো a0 b1, তার মানে a বার b, আর এখানে দুইটাই হলো 1, তার মানে ab। ওকে, এখন আমি জাস্ট কি করবো, সবগুলোকে জাস্ট অ্যাড করে ফেলে আমাদের কাজ শেষ, তাই না? তাহলে ওকে, ডান। এটা হলো কি আমাদের ফাংশন f2। তো পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন হলো এইটার দিকে লাস্টের দিকে চারটা সার্কিট আছে, এই চারটা সার্কিট থেকে দেখা যাচ্ছে বিগত বছরে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসছে। কি কি? এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তাহলে আসো এগুলো যদি আমরা শুরু করি, প্রথম তো আমাদের ডিকোডার। ডিকোডার হলো কি আমাদের কোনো একটা কোডকে কি করবে, সে ডিকোড করবে, মানে কোডকে সাধারণ ভাষায় বা সাধারণ ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করবে। তাহলে এটা হলো কি আমাদের যে কয়টা ইনপুট থাকে, সাধারণত আউটপুট হিসেবে থাকে হলো 2n। তাহলে আউটপুট হলো কত, 2n। তাহলে ইনপুট দুইটা, তাহলে আউটপুট হিসেবে পাবো কত, 2 স্কয়ার, মানে চারটা ম্যাক্সিমাম আউটপুট থাকতে পারে, তার চেয়ে কমও থাকতে পারে। ওকে, তো এটাকে আমরা বলতেছি হলো কি আমাদের ডিকোডার সিস্টেম। তাহলে ডিকোডার কিভাবে আমাদের কাজ করে সেটা একটু আসো আমরা একটু দেখো। এখন ধরো আমাদের ইনপুট হলো দুইটা, যদি ইনপুট তিনটে নিতাম তাহলে আউটপুট পেতাম হলো 2 কিউব মানে 8। যদি ইনপুট দুইটা, তাহলে আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো কয়টা, চারটা। তাহলে চারটা হিসেবে আমি পেতে পারি কি কিভাবে দেখা যেতে পারে, ধরো আমি দেখলাম হলো d0 d1 d2 d3। আর এটার লজিকটা কি, লজিকটা হলো যখন আমাদের দুইটার ইনপুটই হলো কি আমাদের 0 0 x আর y, তখন শুধুমাত্র আমাদের d0 এই জিনিসটা আমি আউটপুটে পাবো। তার মানে হলো আমি যদি জিনিসটাকে দেখানোর চেষ্টা করি, এই যে, আচ্ছা একটু দাঁড়াও। ওকে, তাহলে a b এই দুটো হলো কি আমাদের ইনপুট। তোমাকে যদি এখানে লেখা আছে মনে হয় x আর y, তো x আর y এর জায়গায় আমি a b চিন্তা করি। আর এই জায়গায় আমি আউটপুট হিসেবে পাচ্ছি হলো d0 d1 d2 d3। ওকে, তাহলে এখন যদি আমরা বলতেছি যদি আমাদের দুইটাই যদি 0 0 হয়, তো শুধুমাত্র তখন আমাদের d0 এর ক্ষেত্রে আউটপুট 1 পাবো, বাকিগুলো 0। যদি আমি 0 1 পাই তাহলে d1 এর ক্ষেত্রে 1, যদি আমি 1 0 পাই সেক্ষেত্রে d2 এর ক্ষেত্রে 1, যদি আমি 1 1 পাই সেক্ষেত্রে d3 এর ক্ষেত্রে 1। আর তোমার কথা হলো ভাইয়া আমি যদি এইভাবে না লিখি, আমি যদি প্রথমে d3 লিখি, d2 লিখি, d1 লিখি, d0 লিখি, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই, আমি যেভাবে লিখতে পারি কোনো সমস্যা না। জাস্ট আমি যেভাবে লিখছি আমার ফাংশনগুলোকে আমি সেইভাবে তৈরি করব। তাহলে এবার আসলে আমি আমার ফাংশনগুলো তৈরি করতে পারি কিনা একটু দেখি। তাহলে আমাদের আউটপুট কয়টা, আমাদের আউটপুট হলো চারটা, এইটা এই চারটা, রাইট? যে কয়টা আউটপুট আমাদের, আমরা অলওয়েজই ফাংশন পাবো কয়টা, সে কয়টা। তাহলে এবার আসো আমাদের মানে চারটা আউটপুট, তাহলে আমি চারটা ফাংশন ডেভেলপ করবো। তাহলে আসো d0 এর ক্ষেত্রে আমাদের ফাংশনটা কিরকম হবে সবাই একটু বলে ফেলা তো। এখন এগুলো আমরা বের করতে পারি কিরকম, a হলো 0 b হলো 0, তার মানে কি হবে a বার b বার। কুল, রাইট? এবার আসো d1, এটা যখন আমাদের 1 হচ্ছে তখন আমাদের বিষয়টা কিরকম, তখন হলো a হলো 0 b হলো 1, তার মানে d1 এর ক্ষেত্রে ফাংশনটা হবে a বার b, রাইট? ওকে, কুল। নেক্সট তোমাকে যদি কেউ বলে d2 বের করতে, তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে, a b বার। তাহলে d2 এর ক্ষেত্রে আমাদের আসতেছে হলো কি a b বার। এন্ড ফাইনালি যদি আমাকে d3 বের করতে বলে, সেক্ষেত্রে দুইটাই হলো কি আমাদের 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো ab। তার মানে আমরা দেখলাম যে আমরা ডিকোডারের জন্য সার্কিট বের করতে পারি। যদি আমাকে কেউ 3 থেকে 8 ডিকোডার বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের ইনপুট হবে কি তিনটা, x y z a b c এরকম। আর সেক্ষেত্রে আমাদের আউটপুট লাইন হবে কয়টা, 8টা। তাহলে আমাদের ফাংশন কয়টা পাবো, 8টা ফাংশন পাবো। ওকে, নাইস।
এবার আসো যদি আমরা ডিকোডার সম্পর্কে তো বললাম, আরো তিনটা ফাংশন বাকি, কি কি মানে তিনটা সার্কিট বাকি। তার মধ্যে একটা সার্কিট হলো আমাদের এনকোডার সার্কিট। এনকোডার হলো কি জাস্ট আমাদের ডিকোডারের অপোজিট। তার মানে ডিকোডারের কাজ হলো কি যে আমাদের কোন একটা কোডকে ডিকোড করবে, নর্মাল ভাষায় কনভার্ট করবে, আর এনকোডারের কাজ হলো সেই নর্মাল ভাষাটাকে সে কোড করবে, তাই না, বা কম্পিউটারের ভাষায় কনভার্ট করবে। এবার আসো তাহলে আমরা যেটা দেখা শুরু করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকবে আর আউটপুট থাকবে হলো n সংখ্যক। যেমন এখানে তুমি চিন্তা করো আমাদের আউটপুট হলো দুইটা, তার মানে আমি কি ইনপুট হিসেবে কয়টা থাকতেছে আমাদের 4টা ইনপুট। যদি আমাদের 8টা ইনপুট থাকতো আমি আউটপুট হিসেবে 3টা লাইন পেতাম, রাইট? ওকে, তাহলে এই ক্ষেত্রে লজিকটা হলো কিরকম? লজিক হলো যদি আমাদের শুধুমাত্র দেখা গেছে একটা 1, যেমন আগেরটার অপোজিট লজিক, দেখা গেল আমাদের D0 যদি 1 হয় তাহলে হয়তো সব এখানে Q1 আর Q0 দুইটাই 0 0। যদি আমাদের D1 যদি কি 1 হয় তাহলে একটা 0 একটা 1। যদি আমাদের D2 যদি 1 হয় তাহলে সেক্ষেত্রেও একটা 1 একটা 0। আর D3 যদি 1 হয় তাহলে দেখা গেছে আমাদের দুইটাই হলো কি 1। মানে আমি আমার মতো করে লজিক ডেভেলপ করতে পারি। তাহলে আসো তো যদি আমরা এইটা একটু দেখার চেষ্টা করি, ফাংশনটা ডেভেলপ করি আমরা, তাহলে আমাদের ইনপুট জানি কয়টা 4টা আর আউটপুট কয়টা 2টা। তাহলে আউটপুট হিসেবে আমরা এক্স ওয়াই লিখি, কিউ Q1 নিয়ে বেশি প্যারা খাই যাবা, এক্স আর ওয়াই রাখি, হয়তো হলো তো। তাহলে এখানে আমাদের থাকতেছে হলো এনকোডার, তো আমরা ই নিতে পারি বা ডি নিতে পারি, ঠিক আছে, নিলাম। ধরে নিচ্ছি হলো D0 D1 D2 D3। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে কি কি হইতে পারে, দুইটাই 0 আউটপুট হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। তাহলে বিষয়টা কখন কোনটা কিরকম হবে, দেখা গেছে আমাদের যখন D1 হলো 1 আর বাকি সবগুলো হলো কি 0, তখন আমি কি এক্স আর ওয়াই দুইটাই 0 0 পাচ্ছি। যদি আমাদের D1 যদি কি 1 হয় তাহলে হয়তো কি আমি 0 1 পাচ্ছি আউটপুট হিসাবে, মানে বাকি সবগুলো সুইচ তখন অফ বা বাকি সবগুলো লজিক তখন 0 অবস্থায় আছে, সেটা আমরা বলতে পারি। এই ক্ষেত্রে যদি আমাদের D2 যদি 1 হয় তাহলে দেখা গেছে এক্স আর ওয়াই সেটার ভ্যালু হয়তো কি আউটপুট হিসেবে পাচ্ছি 1 0। যদি আমি D3 যদি আমাদের 1 হয় সেক্ষেত্রে আমি আউটপুট হিসেবে হয়তো এক্স ওয়াই পাচ্ছি। তাহলে বাকি সবগুলো ঘর আমাদের আসলে কি হিসেবে আছে, 0 হিসেবে আছে। বাট যেহেতু বাকি সবগুলো ঘর আমাদের 0 হিসেবে আছে, পরীক্ষার ক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার করাটা বেশি ইজি। কিরকম ভাবে দেখাই তোমাদের, তাহলে সবগুলোকে 0 0 0 রাখতে পারতেছো। এগুলো আসলে পরীক্ষার খাতে যদি তোমাদের টাইম কম থাকে এটা না লিখলেও হয়, বাট লেখাটা অবভিয়াসলি বেটার। তো এখন যদি আমরা দুটো ইকুয়েশন বের করতে যাই, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, এইবার একটা আসো এক্স আর ওয়াই কিভাবে আমি ইকুয়েশনগুলো বের করব। এবার আসো প্রথমে যদি আমরা এক্স বের করতে চাই, এক্স কোন কোন ঘরে আমাদের 1, এই যে একটা ঘরে 1, এই যে আরেকটা ঘরে 1। এই যে ঘরটা আমাদের এক্স হলো 1, এই ঘরটার ক্ষেত্রে আমি জিনিসটাকে কি হিসেবে বলতে পারি বলতো, এই হিসেবে বলতে পারি D0 বার, D1 বার, D2 1, D2 শুধু থাকতেছে আর D3 বার। তাহলে জিনিসটাকে আমার পক্ষে কিন্তু এইভাবে লেখা পসিবল, এই জায়গায় D0 বার, দেন হলো D1 বার, D2 D3 বার। বাট বিষয়টা হলো কি আমি তো জানি মানে লজিকটা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে যখন শুধুমাত্র এই D2 সুইচটা অন বাকি সবগুলো সুইচ অফ, আমি জানি যে বাকি সুইচগুলো অফ হিসেবে আছে। তাহলে আসলে আমাকে এত কষ্ট করে এতগুলো লেখা লাগতেছে না, লজিক্যালি আমি শুধুমাত্র যদি D2 লিখি সেটি আমাদের জন্য এনাফ। তার মানে আমি এই জায়গা থেকে শুধুমাত্র D2 লিখলেই এনাফ হচ্ছে, আর এই 1 এর জন্য D3 1 সেটা আমাদের লিখলেই হচ্ছে। জাস্ট দুইটাকে আমি যোগ করে দিলাম, তার মানে এটাকে আমাদের জন্য আরো সহজে আমি লিখতে পারতেছি, আমাকে বিশাল বিশাল লিখতে হচ্ছে না। কারণ নইলে তো আমাকে আবার এখানে এটাও লেখা লাগতো D0 বার, D1 বার, D2 বার, D3। এত কষ্ট করার দরকার নেই, আমার সরাসরি D2 আর D3 লিখলেই আমাদের এই ক্ষেত্রে জিনিসটা হয়ে যাচ্ছে। কারণ লজিক্যালি আমরা জিনিসটা জানি হলো কি যে কোনো একটা 1 হওয়া মানে বা অন হওয়া মানে বাকিগুলো অফ বা 0। ওকে, তাহলে আসো ওয়াই এর ক্ষেত্রে অ্যানসারটা বলে ফেলো তো। ওয়াই এর ক্ষেত্রে হলো কি আমাদের এই যে একটা 1 আর এই যে একটা 1, তাহলে কিরকম কিরকম হবে, এইটার ক্ষেত্রে হলো D0 বার D1, D0 বার সরি D1 এরকম না, জাস্ট এটার ক্ষেত্রে সরি এটার ক্ষেত্রে শুধুমাত্র D1 লিখলেই হচ্ছে, আর এইটার ক্ষেত্রে হলো শুধুমাত্র হলো D3, তাহলে D1 আর D3। দাঁড়াও এবার আসো আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এটা কত আসবে D1 প্লাস D3। একটু কুইকলি বলে ফেলো তো যে সবাই যে আমাদের এনকোডার এটাও ক্লিয়ার না আমাদের, আমরা দুইটা সার্কিট কমপ্লিট করে ফেলছি, একটা হলো কি ডিকোডার সার্কিট আর একটা হলো কি এনকোডার সার্কিট। আর এই চ্যাপ্টারে আর দুইটা সার্কিট আমাদের বাকি আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে, একটা হলো কি হাফ অ্যাডার, একটা হলো ফুল অ্যাডার। তাহলে চলো আমরা শুরু করি। অ্যাডারের কাজ হলো কি অ্যাড করবে, রাইট? ওকে, এগুলো হলো কি আমাদের অ্যাডের যে জিনিসপাতিগুলো। দেখো অ্যাডের জিনিসের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের একটু প্যারা দেয়, বেশি প্যারা দেয় আর কি, সেটা হলো কি এই যে 1 আর 1 যখন আমি যোগ করতে চাই, তাহলে আমরা কি জানি এক আর এক যোগ করলে আমাদের অ্যান্সার আসে কত, আমাদের অ্যান্সার আসে হলো 1 0, তাই না? এক আর এক যোগ করলে আমাদের অ্যান্সার আসে হলো কত 1 0। আমি যদি একটা করে ডিজিট নিতে পারি তাহলে শুধুমাত্র আমাদের ডিজিটে কি থাকতেছে 0, যেটাকে আমি কি বলতেছি আমাদের সাম, আর এখানে যে 1 থাকতেছে সেই 1টাকে আমরা কি হিসেবে নিতাম, ক্যারি হিসেবে নিতাম, যদি বলতাম হাতে থাকে 1, তাই না? তাহলে আমি যদি দুইটা নাম্বার যদি আমি অ্যাড করতে যাই, একটা পাই হলো কি সাম, একটা পাই হলো ক্যারি। যেমন তোমার এখানে তিনটা নাম্বার অ্যাড করছে 1 1 1, তিনটা নাম্বার অ্যাড করলে আমাদের কি হচ্ছে অ্যান্সার কত 1 1। তাহলে সামে কত থাকতেছে 1, ক্যারিতে কত থাকতেছে 1। তাহলে আমরা অন্তত এই জিনিসটা ক্লিয়ার যে সাম কোনটা ক্যারি কোনটা। সাম হলো যেটাকে আমি নিচে নিচে বসাই দিচ্ছি অ্যাড করে, আর ক্যারি হলো যেটা আমাদের হাতে থাকতেছে, রাইট? ওকে, তাহলে আসো এই সাম আর ক্যারির ব্যাপারটা থেকেই আমাদের দুই রকমের অ্যাডার তৈরি হয়েছে, একটা হলো হাফ অ্যাডার, একটা হলো ফুল অ্যাডার। পরীক্ষায় কোশ্চেন আছে দুইটার মধ্যে ডিফারেন্স কি, হাফ অ্যাডারে আমরা ক্যারি যোগ করতে পারি না, ফুল অ্যাডারে আমরা ক্যারিটাকেও ইনপুট হিসেবে যোগ করতে পারি। ডিফারেন্স হলো কি হাফ অ্যাডারে আমরা ক্যারিকে ইনপুট হিসেবে নিতে পারি না, আর ফুল অ্যাডারে আমরা ক্যারিকেও একটা ইনপুট হিসেবে নেই। মানে হাফ অ্যাডারে দুইটা ইনপুট, ফুল অ্যাডারে তিনটা ইনপুট। চলো আমরা দেখি হাফ অ্যাডারের বিষয়টা কি। এই যে হাফ অ্যাডারে আমাদের দুইটা ইনপুট এ আর বি, আর সেক্ষেত্রে আমি পাচ্ছি কি সাম আর ক্যারি। এগুলো হলো কি আমাদের ইনপুট, আইপি মানে হলো ইনপুট, এক্ষেত্রে আমি পাচ্ছি হলো আমাদের আউটপুট। তার মানে দুইটা ইনপুট দুইটা আউটপুট, বাট আমি লাস্টে যে ক্যারি পাচ্ছি সেটাকে আমি আবার ইনপুট হিসেবে নিতে পারতেছি না, এই জন্য এটা হলো কি আমাদের হাফ অ্যাডার।
এবার আসো আমরা যদি হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করার চেষ্টা করি, এগুলোর পরীক্ষায় আসে, ক নাম্বারে আসে। তাহলে আমি নিচ্ছি এ বি সাম ক্যারি। তাহলে কি কি আসবে? কম্বিনেশনগুলো কিরকম হতে পারে? 0 0 0 1 1 0 1 1, রাইট? এবার আসো এগুলোর উপর ডেভেলপ করে আমরা সাম আর ক্যারি বের করার চেষ্টা করি। এক্ষেত্রে সাম কত? 0, ক্যারিও তো নাই। সাম হলো 1, কোনো ক্যারি নাই। সাম হলো 1, নো ক্যারি। এই ক্ষেত্রে সাম হলো 0, ক্যারি হলো 1। তাহলে এবার আসো আমাকে যদি কেউ বলে এই হাফ অ্যাডারের সার্কিটটাকে ডেভেলপ করো বা ফাংশন ডেভেলপ করো, আমরা কি পারবো না? ইজিলি আমরা বের করতে পারবো। কিভাবে? সামের ক্ষেত্রে দুইটা ঘর 1, তাহলে আমাকে যদি কেউ বলে সামের ক্ষেত্রে ইকুয়েশনটা আমাদের কিরকম আসতেছে? a0 b1, কি আসবে? a বার b, এটা আসতেছে a বার b। এটার ক্ষেত্রে আমাদের কি আসতেছে? a b বার। আমি যদি লিখি a b বার, এই দুইটাকে আমি জাস্ট অর করে দিলেই আমরা আমাদের সামের ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন আসো আমরা যদি বলি ক্যারির ইকুয়েশনটা কিরকম হবে। ক্যারির ক্ষেত্রে জিনিসটা আরো ইজি, শুধুমাত্র একটা 1, a আর b দুইটাই 1, মানে ইকুয়েশনটা আসবে ab। ইজি, রাইট? তাহলে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে এখন যদি আমাকে কেউ সার্কিট ডেভেলপ করতে বলে, সার্কিট ডেভেলপ করা হয়ে গেছে, এখন পরীক্ষায় যে গ নাম্বার আসে সার্কিটটাকে ড্র করো বা সার্কিটটাকে আঁকো, তাহলে আমরা কিভাবে আঁকতে পারি? আসো টাকার চেষ্টা করি। ধর আমাকে এ আর বি নিচ্ছি, এ আর বি বসে আমাদের ইকুয়েশন বের করতে, তাহলে এ বার বি, তার মানে এ বার। আচ্ছা জিনিসটাকে আমি এখানে যেহেতু একবারই দেবো, তো আমি এখানে নট করে দিতে পারি, অথবা এখানে আমি আরেকটা নটের লাইন টানতে পারি। এটা হলো নট এ বার, এটা হলো বি বার। ওকে, এখন লাইন কত সুন্দর, তাই না? আমাকে বলছে এ বার বি নিতে, তাহলে এ বার নিচ্ছি আর এখান থেকে বি নিচ্ছি, দুটোকে কি করতে বলছে? এন্ড। আর এখানে বলছে এ বি বার, তাহলে এ থেকে একটা লাইন নিচ্ছি আর বি বার থেকে একটা লাইন নিচ্ছি। দেন দুইটাকে যদি আমি কি করে ফেলি? অর করে ফেলি, এটা আমি পেয়ে যাচ্ছি আমাদের সাম। আর অন্যদিকে আমাকে যখন কি বলছে যে ক্যারি বের করতে, ক্যারির ক্ষেত্রে এ আর বি দুটাকে অ্যাড করলে আমরা আমাদের ক্যারির ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তাহলে এ আর বি যদি আমি নিই, এখান থেকে নিতে পারি, এত কষ্ট করে কি দরকার? এ নিচ্ছি, বি নিচ্ছি, এটা হলো আমাদের ক্যারি। তো নিশ্চয়ই পরীক্ষার ক্ষেত্রে আমরা কি আমাদের সার্কিটগুলো আঁকতে পারবো, কারণ পরীক্ষা আমাদের সার্কিট আঁকা আসেই, তাই না? ওকে, এবার আসো যদি আমরা একটা কুইজ, বুঝতেই পারতেছি এটা পরীক্ষা আসে একটা কোশ্চেন, যে আমরা যদি দেখি যে এটা হলো কি কোন ধরনের অ্যাডার, বুঝতেই পারতেছি যেহেতু দুইটা ইনপুট, তাহলে এটা অবশ্যই কি হবে? হাফ অ্যাডার, রাইট? এখন আসো ফুল অ্যাডারের ক্ষেত্রে ডিফারেন্সটা কি ছিল? যে হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট ছিল, আমরা কোনোভাবেই ক্যারিটাকে ইনপুট করতে পারতাম না বা নিতে পারতাম না। বাট আমি যে ক্যারিটাকে ইনপুট হিসেবে নেই, এই যে ক্যারিটাকে যখন আমি ইনপুট হিসেবে নিচ্ছি, দেন এটাকে আমি বলতেছি কি আমাদের ফুল অ্যাডার সার্কিট। ওকে, তার মানে সেক্ষেত্রে ইনপুট কয়টা? তিনটা, আর আউটপুট কয়টা? দুইটা। তাহলে চলো আমরা একটু জিনিসটাকে দেখার চেষ্টা করি। এটার ক্ষেত্রে আমরা সার্কিটটাকে কিভাবে ড্র করতে পারবো? একটু প্যারা হবে, কারণ এটাকে আগের তুলনায় একটু কঠিন, কারণ কি আমাদের অনেকগুলো আউটপুট চলে আসতেছে, ইনপুট আউটপুট চলে আসতেছে। আমি এ নিচ্ছি, বি নিচ্ছি, নিচ্ছি হলো ক্যারি ইন বা ক্যারি ইনপুট, আউটপুট হিসেবে নিচ্ছি হলো সাম আর হলো ক্যারি আউট। তাহলে এখন ইকুয়েশনকে আমরা ডেভেলপ করতে পারবো না, আগে ট্রুথ টেবিলটা কিভাবে বানাবো? যেহেতু তিনটা আমাদের ঘর, তার মানে কি 0 0 0, জাস্ট 0 থেকে 7 পর্যন্ত বাইনারি লিখে ফেললেই কিন্তু আমাদের কাজ শেষ। 0 1 0, এবার আসো আমি যে সাম আর ক্যারিগুলো বের করি, তাহলে এই ক্ষেত্রে সাম হলো কত? 0, ক্যারি হলো 0, সাম হলো 1, ক্যারি 0, সাম 1, ক্যারি 0, সাম 0, ক্যারি 1। এখান থেকে আসো জিনিসগুলো আরেকটু কি হচ্ছে? সেম, সাম 1, ক্যারি 0, সাম হলো এই জায়গায় 0, ক্যারি হলো 1, এখানে সাম হলো 1, কারণ 1 আর 1 যোগ করলে কত আসতেছে আমাদের? দুটো যদি আমি 1 1 যোগ করি, তাহলে সাম হলো 0, ক্যারি হলো 1, সেম আগের মতোই 0, এটা হলো 1। আর এই ক্ষেত্রে যদি আমি বলি সামও হলো 1, ক্যারি হলো 1, তাহলে এখান থেকে আমি ইজিলি আমাদের সবাই বলতো সাম আর ক্যারির জন্য আমরা কি করতে পারি বলতো? ইকুয়েশন ডেভেলপ করতে পারবো। ওকে, ইকুয়েশন করতে বিশাল বিশাল ইকুয়েশন আসবে, তো সেগুলো আমরা নিজেরাই বের করে ফেলতে পারবো। তারপর তোমাদের সুবিধার জন্য সেগুলো আমরা বের করে রাখছি, যে এস এর ক্ষেত্রে বা সামের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসবে এরকম, ক্যারির ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটাকে আসবে এরকম। আর এটাকে আমরা কয়েকভাবে সিম্পলিফাই করতে পারি। আমরা আসলে সরাসরি এইভাবে আমি ইকুয়েশন লিখতে পারি। আমি যদি এক্স অর আর এক্স নর ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমি এরকম একটা ইকুয়েশন পাবো। আমি আবার দেখা গেছে এটাকে যদি আমি এই যে এক্সরটাকে যদি আমি পি বা এ বা অন্য কিছু যদি আমি ধরি, সেটাকে আমি আরো সহজ করে লিখতে পারবো। তো জিনিসটাকে আমি চাইলে আরো সহজ করে এ এক্সর বি এক্সর সি আই এইভাবে আমার পক্ষে লেখা পসিবল। আমি অনেকভাবে জিনিসটাকে আমি কি করতে পারবো? সরল করতে পারবো। আর যেখান থেকে আমি সি বারের ক্ষেত্রে ইকুয়েশনটা পাবো, যেহেতু চারটা ফাংশন, তাই না? সেই চারটা রাশি, চারটা কিভাবে আসতেছে? এই যে চারটা ওয়ান, যেহেতু এই জন্য চারটাকে আমি একসাথে অ্যাড করতেছি। এই সিমিলার ওয়েতে আমরা এই জিনিসটাকে কি অনেকভাবে সহজ করতে পারবো। আলটিমেটলি অনেকগুলো ইকুয়েশন আমার পক্ষে বের করা পসিবল, রাইট? ওকে, এখানে দেখা গেছে খুব বেশি পরিমাণে যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোর উপর বেস করে পরীক্ষা একটা কোশ্চেন তোমরা হয়তো অনেকবার কলেজে বা টেস্টে অনেকবার বা টেস্ট পেপারে এই টাইপের কোশ্চেন ফেস করে আসছো, যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার সার্কিট তৈরি করো। বিশেষ করে ঘ নাম্বারের ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনগুলো চলে আসে। কিরকম? আচ্ছা, আগে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো তো বললাম, ইকুয়েশনগুলো কিরকম আসতে পারে যদি একটু লাস্ট একবার রিভিশন দিয়ে নিই। সেটাকে শর্টকাট এইভাবে করে ফেলতে পারি, মানে সহজ করে ফেলতে পারি বা সরল করে ফেলতে পারি। সি বারের ক্ষেত্রে আমাদের জিনিসটাকে বিভিন্নভাবে সরল করতে পারি। তো এইগুলো একটু খেয়াল রাখতেই এটার ক্ষেত্রে অ্যান্সার করাটা ইজি হয়ে যায়। কিরকম? ধরো আমি যদি এ এক্সর বি এক্সর সি এইটাকে যদি আমি একটা সার্কিট বানানোর চেষ্টা করি, দেখো তোমাদের সার্কিট থেকে আমাদের এরকম হয় না? এ এক্সর বি, এ এক্সর বি এই জায়গায় থাকতেছে, দেন সেটা যখন আমি আবার পাঠিয়ে দিচ্ছি হলো কি সি ইনপুটের মধ্যে দিয়ে, দেন আমি পেয়ে যাচ্ছি আমাদের সাম এ এক্সর বি এক্সর সি ইনপুট। আর ক্যারির ক্ষেত্রে দেখো জিনিসটা সরল করলে কিরকম আসে, যে আমাদের এ বি প্লাস সি ইনপুট এন্ড হলো কি এ এক্সর বি। এ এক্সর বি আমি যদি জিনিসটাকে চিন্তা করি, এই যে আমাদের ঠিকই থাকতেছে হলো কি এ এক্সর বি,
সেটা আমাদের থাকতেছে, সাথে হলো আমরা কি নিয়ে নিচ্ছি, সি ইনপুট নিয়ে নিচ্ছি, এন্ড করে ফেলতেছি, এন্ড সেটাকে যদি আমি কি করে ফেলি, অর করে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের এই ফাংশনটা পেয়ে যাচ্ছি, সি ইনপুট এ এক্সর বি অর এ বি। তাহলে আমি যদি এইভাবে সুন্দরভাবে সার্কিটটা এঁকে ফেলি, তাহলে এইটা হলো আমাদের ফুল অ্যাডার সার্কিট। আর দেন পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, জাস্ট আমি এই যে একটা হাফ অ্যাডার, একটা এক্সর গেট, একটা এন্ড গেট, এই যে একটা হাফ অ্যাডার, এক্সর গেট, এই যে একটা এন্ড গেট, এই দুটো একটা বক্স করে দিলাম, তাহলে কি টিচার খুশি হয়ে যাবে যে হ্যাঁ এই ঠিক মতো পারে। তাহলে দুইটা হাফ অ্যাডারকে যদি আমি একটা অর গেট দিয়ে অ্যাড করে দিই, তাহলে জিনিসটা আমাদের কি হয়ে যাচ্ছে, ফুল অ্যাডার। তো এটা লিখলেই কিন্তু আমাদের ড্র করে ফেললেই হয়ে যাচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। একজন হচ্ছে সার্কিট কি পেন্সিল দিয়ে আঁকবো, সার্কিট পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে আঁকতে পারো, সেক্ষেত্রে প্রবলেম নেই। ওকে, পেন্সিল দিয়ে আঁকতে পারো সার্কিট। ওকে ওকে, এখন আসলে দেখা যাক যে আমরা যেগুলো পড়ে ফেলছি সেগুলোকে আমাদের বিগত বোর্ড কোশ্চেনগুলো কভার করে কিনা। যেমন দিনাজপুর বোর্ডে আসে একটা কোশ্চেন, জিনিসটা যদি এইভাবে চিন্তা করে দেখো যে ব্লক চিত্র ক চিহ্নিত করে ট্রুথ টেবিল আর লজিক মানে লজিক বর্তনী মানে কি সার্কিট আঁকতে বলছে আমাদের। তাহলে এখানে আমাদের ইনপুট হয়তো 8টা আর আউটপুট হলো কয়টা, 3টা। তাহলে এটা কি 8 × 3, জিনিসটাকে কি বলা যায় অ্যাকচুয়ালি, এটা হলো কি আমাদের সাম কাইন্ড অফ এনকোডার। আর এনকোডারের ক্ষেত্রে কি আমরা লজিক সার্কিট আঁকতেই পারি, তাই না? ওকে, এবার আসলে বলছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে ব্লক চিহ্নের কোনটির ভূমিকা অপরিহার্য। কোনটির ভূমিকা অপরিহার্য মানে দুইটার ক্ষেত্রেই, বাট বলছে হলো তার মানে ডিকোড করতে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর মানে কি ডিকোড করতে যাচ্ছি, তার মানে কি ডিকোডার লাগবে। ডিকোডারের ক্ষেত্রে যে কয়টা ইনপুট আউটপুট থেকে তার চেয়ে বেশি, তাহলে ইনপুট হলো কয়টা, 2টা, এক্ষেত্রে আউটপুট হলো 3টা। এই অনেকে এই জায়গায় প্যারা খাওয়া শুরু করবা, ভাই আউটপুটটা 4টা থাকার কথা, 2 স্কয়ার। হ্যাঁ, একটা আউটপুট আমি লিখলাম না, মানে আমরা বলছি ম্যাক্সিমাম 4টা থাকতে পারে, কিন্তু একটা কমও থাকতে পারে। তুমি বলতে পারো ভাই তাহলে এটা কিভাবে আমরা লিখতে পারবো, যেমন আমরা যদি ডিকোডার সার্কিটটা দেখার চেষ্টা করি, এই যে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেরকম রাখছি D01 D1 একটাতে 1 রাখছি, D2 একটাতে 1 রাখছি, আর D3টাকে আমি লিখবো না, মানে ওই জিনিসটা আমাদের এক্সিস্ট করে না। মানে সেক্ষেত্রে আমি আউটপুট লাইন জাস্ট 3টা দিয়ে রাখবো, তাহলে আমাদের জন্য এনাফ। মানে সেক্ষেত্রে আমাদের D0 এর জন্য ইকুয়েশন আসবে, D1 এর জন্য আসবে, D2 এর জন্য আসবে, D3 যেহেতু আমার লাগতেছে না সেই ইকুয়েশন আসবে না, সিম্পল। ওকে, নেক্সট যদি আমরা একটা জিনিসটা চিন্তা করার চেষ্টা করি, আরেকটা কোশ্চেন দেখি, এই যেগুলো খুব জোস কোশ্চেন। কি বলা যাবে, অ্যাডার কি আমরা জানি, যেটা হলো কি আমাদের অ্যাড করতে যে সার্কিটটা ব্যবহার করা হয়। বুলিয়ান যোগ আর গুণের সাথে বীজগাণিতিক যোগ আর গুণের পার্থক্য কি, তাহলে ওইটা হলো কি আমাদের যেটা হলো বুলিয়ান সেটা হলো কি লজিক্যাল এন্ড অর নট, আর যেখানে আমাদের কি বীজগাণিতিক যেটা সেটা হলো কি নরমাল যোগ বিয়োগ করতেছি, সেগুলো এক্সপ্লেইন করতে হবে ইকুয়েশনগুলো দিয়ে দিয়ে। বলছে এখানে এক্স এর সরলীকৃত মান ব্যবহার করতে বলছে। ওকে, তাহলে এক্স এর সরলীকৃত মান আমাদের কি আসবে, অবশ্যই পারার কথা। এখানে আমাদের কি আসতেছে এ, সেটাকে যদি আমি কি করি, সেখান থেকে ডাবল ইনপুট নিয়ে আমি নর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে আমরা এ এর কমপ্লিমেন্ট পাওয়া যায়। বি কেও আমি কি করছি, সেম দুইটা ইনপুট নিয়ে আমি নর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে আমরা পাবো হলো বি কমপ্লিমেন্ট। এটা হলো এ কমপ্লিমেন্ট, এটা হলো বি কমপ্লিমেন্ট। এখানে এ পাঠাচ্ছি, এখানে বি পাঠাচ্ছি, এটা হলো কি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তার মানে এ বি হোল কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট আসো, এখন আমাদের আবার এই জায়গায় কি ডেভেলপ হয়েছে, এই জায়গায় যখন পাঠাচ্ছি এ বার থাকতেছে, বি বার থাকতেছে, এটা হলো আমি আবার এটাকে আমি কি করতেছি, ন্যান্ড করতেছি, ন্যান্ড ফাংশন। আবার এটা হলো কি আমাদের আরেকটা নর ফাংশন, নর ফাংশনের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে কি হিসেবে পাঠাচ্ছি, আমরা বলতে পারি হলো পাঠাচ্ছি হলো এ বি বার, এটা হলো নর, রাইট? তার মানে হলো এ বার বি বার হোল বার টোটাল আরেকটা বার। এটা হলো আমাদের ইকুয়েশনটা, বুঝছি সবাই? ওকে, কুল। বাট অবশ্যই যদি আমাকে এখন এটাকে সরল করতে বলে, সরল করতে পারবো না আমরা, কিরকম ভাবে সরল করতে হয় একটু কুইকলি দেখো তো। তবে থাকতেছে এ বি বার, এখন এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে জিনিসটা কি হিসেবে লেখা যেতে পারে, ডি মর্গানের ল আমরা বইয়ে পেয়েছি তাই না, যখন এই যে বিভিন্ন রকম উপপাদ্যগুলোর মধ্যে একটা ছিল ডি মর্গানের ল। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হলো এ বার প্লাস বি বার। আচ্ছা এখানে একটু পরে আসি, আগে এটাকে এ বি হোল বার হিসেবে রাখি, প্লাস এই জায়গায় একটু কাজ করি আমরা। তাহলে এখানে যদি আমি উপরের বারটাকে সরাই দিই, জিনিসটা কি হিসেবে থাকতেছে এ বার এ ডাবল বার, দেন এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে হলো কি বি ডাবল বার। ইন্টারেস্টিং রাইট, উপরের বারটা আমি দিয়ে দিই। তাহলে এ ডাবল বার মানে আমি বলছিলাম এটা বেশি ইম্পর্টেন্ট, কি আসবে এ আর এটা আসবে হলো কি বি। ওকে, তাহলে আসো এটাকে যদি এখন আমি দেখার চেষ্টা করি, এ থাকতেছে, এটা থাকতেছে হলো বি, এটা থাকতেছে হলো কি, এটাকে তুমি আবার ভাঙতে চাই আমরা, কি লেখা যেতে পারে, জিনিসটা এ বি হোল বার হিসেবে আছে, তাহলে কি লেখা যেতে পারে, এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। ওকে, তাহলে এখন আসো দাঁড়া এটা একটু মুছে নিই। এ বার প্লাস বি বার। এখন ইন্টারেস্টিং বিষয়টা হলো কি, আমি যদি সবগুলোকে অ্যাড করতে যাই তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত আসছে, এ প্লাস এ বার মানে কত 1, বি প্লাস বি বার মানে কত 1, এন্ড আলটিমেটলি যদি তুমি এটাকে 1 এর কমপ্লিমেন্ট কি আসবে 0, তাহলে এখানে আমি আলটিমেটলি আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে হলো 0, তাই না? ওকে, মানে তোমাকে যদি কেউ সরল করতে বলে তাহলে আলটিমেট রেজাল্ট আসছে 0। ওকে, কুল। এখন আসো তোমাকে এই জায়গাটা খুব ভালো একটা কোশ্চেন বলছে, 4 নম্বর গেটের জায়গায়, 4 নম্বর গেট কোনটা, এটা হলো আমাদের 4 নম্বর গেট, সেখানে যদি মৌলিক গেটগুলির কোনো একটি ব্যবহার করা হয় তাহলে সম্পূর্ণ বর্তনীটি এন্ড গেট বাস্তবায়ন করবে, মানে ফাইনালি আমাদের আউটপুট আসবে কত, এ প্লাস বি। এখন আসো আমরা একটু এখানে কি কি বসাই দেখতে হবে, এন্ড গেট বসাই দেখতে হবে, আবার হলো অর গেট বসিয়েও দেখতে হবে, আবার হলো কি নট গেট বসিয়েও দেখতে হবে। প্রথমত এই কোশ্চেনটা কিন্তু একটু ক্রিটিক্যাল, তুমি এখানে বলতে পারো কথাটা হলো আংশিক সঠিক। কেন আংশিক সঠিক, কারণ এখানে আমি নট গেট যদি ব্যবহার করি তাহলে সেটা কখনোই কাজ করবে না, কারণ নটের ক্ষেত্রে ইনপুট একটা, বাট আমার এই জায়গায় ইনপুট হলো 2টা, মানে নট ইউজ করা যাবে না, কিন্তু এন্ড আর অর ইউজ করে দেখতে পারি যে কাজ করে কিনা। তাহলে আসো আমরা একটু কাজ করে দেখতে পারি। যদি আমি এটাকে এন্ড গেট ইউজ করি তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম আসার কথা, এ বার বি বার, তাহলে এই জায়গায় আমাদের আউটপুট হিসেবে আসবে কি বলতো, এ বার বি বার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফাইনালি যোগ হওয়ার কথা হলো কি, যদি আমি এন্ড বসাই দেখাই, এন্ড বসাই দেখালে আমাদের আসবে হলো এখানে এ বি হোল বার, আর ফাইনালি কি থাকতেছে এ বার বি বার।
প্লাস হলো এ বার বি বার, এটা হলো হোল বার। আচ্ছা এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা কি এ প্লাস বি আসে? সরি বলছে হলো এন্ড গেট, এটা কি এ বি আসে? আচ্ছা আসলে আমরা দেখার চেষ্টা করি। এটা আসতেছে হলো এ প্লাস বি বার, এটাকে যদি আমি ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি আমাদের আসবে হলো কি এ বার প্লাস বি বার প্লাস হলো এ বার বি বার। ইন্টারেস্টিং রাইট? তাহলে এখন তোমাকে যদি জিনিসটা চিন্তা করো, এখন যদি এ বার কমন নিই আমি, তাহলে সেখান থেকে আমার কি লেখা পসিবল? শুধুমাত্র থাকবে হলো এ বার কমন নেই, তাহলে আমি যদি এই দুইটার মধ্যে কাজ করতে যাই তাহলে আমাদের এখানে আসতেছে 1 প্লাস হলো বি বার প্লাস হলো বি বার। আর 1 প্লাস বি বার মানে হলো কি আমাদের যেটাই হোক না কেন আমাদের থাকবে শুধু 1, মানে এখানে শুধুমাত্র এ বার থাকতেছে। তাহলে আমাদের আউটপুট হিসেবে থাকতেছে এর পরের লাইনে এ বার প্লাস বি বার হোল বার। এন্ড ফাইনালি তুমি যদি এটাকে ইকুয়েশন সলভ করে ফেলি তাহলে এটাকে লেখা যেতে পারে এ বি ডাবল বার, মানে জিনিসটা হলো এবি। মানে আমাদের কথা কিন্তু সত্যি যে হ্যাঁ আমি যদি এই জায়গায় এন্ড গেট ব্যবহার করি তাহলে হ্যাঁ আমি লাস্টে আউটপুট হিসেবে আমি এন্ড ফাংশনটাকে বাস্তবায়ন করতে পারবো। ওকে, এই যে ফাইনালি আমি এবি পাচ্ছি। এখন তোমাকে শুধুমাত্র বলছি কি মৌলিক গেটগুলির যে কোনো একটি, মানে তুমি এন্ড দিয়ে দেখাইছো, মানে অর দিয়েও দেখানো লাগবে। তোমাকে যদি এখন তো অর দিয়ে দেখাতে বলে তাহলে তুমি কি সেটাও করতে পারবো না? তো সেক্ষেত্রে আমাদের জাস্ট ইকুয়েশনটা আসবে এবি বার প্লাস হলো এ বার প্লাস বি বার হোল বার। তাহলে এখান থেকে আমি ফাইনালি এবি পেয়ে যাবো। কিভাবে? আমি কিন্তু ফাইনালি আলটিমেটলি এবি পেয়ে যাচ্ছি। তার মানে কথা হলো কি, কথাটা আংশিক সঠিক যে আমি যদি এই জায়গায় এন্ড ইউজ করি বা এই জায়গায় যদি আমি অর ইউজ করি তাহলে অবশ্যই সেটা আমাকে ফাইনালি এন্ড ফাংশনটা বাস্তবায়ন করে দেখাবে। কিন্তু যদি আমি এই জায়গায় নট ইউজ করি তাহলে সেক্ষেত্রে তার জিনিসটা কাজ করবে না। নিশ্চয়ই আশা করি সবাই জিনিসটা আমরা বুঝে ফেলছি, রাইট? ওকে, সো মোটামুটি আমরা বেশ কিছু